নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস প্রণয় পাশার দ্বিতীয় পর্ব। সর্বক্ষণ গা জ্বলছে আমার। রাতের খেলা শেষ হতে নাগাল পাওয়া মাত্র বোমারের ওপর চড়াও হয়েছি। তুমি একটা আহাম্মক, তুমি একটা বুদ্ধু। কতদিন সাবধান করেছিলাম তোমাকে। তখন তো তেরে মারতে এসেছিলে, এখন বেশ হয়েছে। যেমন গবেট তেমনি আক্কেল হয়েছে। কাটা ঘায়ে নুনের ছিটে। কটূক্তির ফলে বোমারেরও ক্ষেপে ওঠার কথা, কিন্তু তার বদলে স্বভাব সুলভ চাপল গাম্ভীর্যে আমার দিকে তাকিয়ে ও চোখ পিটপিট করতে লাগলো। শেষে বলল, আমি গবেট না গবেট তুই? ওর হাবভাব দেখে আমার খটকা লাগলো একটু। কেন? মার্জরি আমাকে বিয়ে করবে না সেটা তুই এতদিন বুঝলি? এই রসিকতার মর্ম উদ্ধার করা গেল না। তুমি কবে বুঝেছিলে? কম করে 4 মাস আগে। বোঝার পরেও মাইনের টাকাটা তুমি ওর হাতে তুলে দিতে? ভালো মুখ করে জবাব দিল, ও যা খুশি করুক, আমি কথার খেলাপ করব কেন? তাছাড়া যাকে ভালোবাসা যায় তাকে সব দিয়ে দিতেও গায়ে লাগে না। কত আর গেছে? 1000 কয়েক মাত্র। আরও দেরি হলে তো আরও যেত। আরও যে যায়নি মুখে সেই তুষ্টির ভাব। তুই একটা বোকারাম। ভাঁড়কে পারতে কেউ বিয়ে করে নাকি? বিয়ে নিয়ে কোনো মেয়ে ভাড়ামি করতে চায় না, বুঝলি? বুঝে নির্বাক আমি। আরও কিছু সমাচার শোনালো বোমার। মেয়েটা যে কত ঝানু আমি কল্পনা করতে পারিনি। মার্ভিন বিয়েতে মত না দেবার ফলে ক্ষেপে গিয়ে মার্জরি জনকে নিয়ে চাকরি ছেড়ে চলে যেতে চেয়েছিল। বোমারের আগে ওরাই মালিকের কাছে অনুমতি চাইতে গেছিল। জনের তখন চাকরি ছাড়তে আপত্তি। ফলে মার্জরি জনের ওপরেও মর্মান্তিক রেগে গেছিল, আর সেই রাগেই বোমারের দিকে ঝুঁকেছিল। সেই কারণেই বোমার কাকে বিয়ে করতে চায় সেটা কর্তার কাছে ফাঁস করতে বারবার নিষেধ করে দিয়েছিল। একই মেয়ে দুদিনের মধ্যে দুজনকে বিয়ে করতে চায় শুনলে মালিক বাজে মেয়ে ভাববে না? মার্জরির সঙ্গে বোমারের অত মেলামেশা দেখে মাস কয়েক আগে মালিক নিজেই একদিন বোমারকে ডেকে জনের কথা বলে সতর্ক করে দিয়েছিল। তার মধ্যে বোমার নিজেই অবশ্য কিছু কিছু আঁচ পেয়েছে। ওদের আবার গোপন ভাবসাব লক্ষ্য করেছে। নিজেই বলেছে, ফ্রাঙ্কি বোমারের চোখে ধুলো দেবে এমন শর্মা জন্মায়নি। আমি যখন প্রথম সাবধান করেছিলাম তখন অবশ্য বিশ্বাস করেনি, উল্টে রাগ হয়ে গেছিল। কিন্তু পরে নিজেই সব জেনেছে। খানিক চুপ করে থেকে ও আবার বলল, ব্যাপার কি জানিস? ও হুট করে চলে গেল, ভালোই হলো। দিনের পর দিন এমনি না বোঝার ভান করে থাকতে আমার বড় কষ্ট হতো। ভাঁড় বলেই কেউ টের পায়নি, এখন নিশ্চিন্ত। কেন যেন এরপর ওকে আমি হাদা গবেটও বলতে পারিনি। ও যে মর্মান্তিক আঘাত পেয়েছে ওর হাবে ভাবে এমনও মনে হয়নি। এরপর থেকে দর্শককে বরং আরও বেশি হাসাতে পেরেছে। কিন্তু মাঝরাতে একদিন ঘুম ভেঙে দেখি ও বিছানায় চুপচাপ বসে আছে। একদিন টেনে শুইয়ে দিতে ও ছদ্মরাগে চোখ পাকিয়ে বলল, মার্জরিকে বুকে জড়িয়ে ধরার নরম নরম স্বাদটা মনে করতে চেষ্টা করছিলাম, দিলি তো ব্যাগরা। পরের বছর, আমার জীবনের প্রথম স্মরণীয় বছর সেটা। আমার বয়স 20, সারার 17। নিজের সঙ্গে ওই মেয়ের নামটাও পাশাপাশি রাখছি, তার কারণ জীবনের এই স্মরণীয় নাটকের সেই নায়িকা। কিন্তু সেই নাটক আকাশ থেকে পড়েছে। আমি উপলক্ষ মাত্র, নিয়ামক ওপরের একজন। অদৃশ্য থেকে কেউ কলকাঠি না নাড়লে এমন হয় না, হতে পারে না। তখন আমরা প্রাচ্য দেশে ঘুরছি, নতুন দেশ দেখছি, এটুকুই যা আনন্দের। জীবনযাত্রা তেমনই বৈচিত্র্যহীন প্রায়। না, আনন্দের আরও একটু গোপন রসদ আছে। সারা, মনিবকন্যা সারা জেন্ট্রি এই 1 বছরে
আরও ভরভর্তি হয়ে উঠেছে। ফলে ওকে দেখার লোভ আমার আগের থেকেও বেড়েছে। একবার বিপাকে পড়ার ফলে আমি দ্বিগুণ সতর্ক। দেখার চুরিটা কেউ টের পায় না, এমনকি বোমারও না। ওকে দেখলে দু চোখ প্রসন্ন হয়, এই পর্যন্ত। এর বাইরে আর কোনো সম্ভাবনা আমার মনের কোণেও ঠাঁই পায় না। পাবে কেন? পাগল তো নই। ঠিক জানি না, পরিবর্তন হয়তো একটু আমার মধ্যেও এসেছিল। এবারের ট্রিপে জন্তু জানোয়ারগুলোকে খাওয়ানোর সম্পূর্ণ ভার আমার ওপর। বেন্টন আসেনি, সে বুড়ো হয়েছে। মনিব তাকে মোটা টাকা দিয়ে বিদেয় করেছে। একটু একটু করে ওই জন্তু জানোয়ারগুলোকে প্রীতির চোখে দেখতে শুরু করেছি। মানুষের সঙ্গ যখন ভালো লাগে না, তখন ওদের কাছে যাই। ওদের হাবভাব আচরণ দেখি। ওদের রাগ অনুরাগের অনেক রকম কাণ্ডকারখানা লক্ষ্য করি। বেশ লাগে। হাতি, ঘোড়া, শিম্পাঞ্জি, এমনকি বাঘগুলোও আমার বশ এখন। নির্বিঘ্নে আর নির্ভয়ে ওদের গায়ে পিঠে হাত বুলোতে পারি। ভাব হয়নি কেবল সিংহ দুটোর সঙ্গে। ওরা অপেক্ষাকৃত নতুন। যেমন হৃষ্টপুষ্ট তেমনি মেজাজ দুটোরই। সর্বদাই যেন রাগে ফুলছে। মনিব যখন খাঁচায় ঢুকে ওদের নিয়ে খেলা দেখায়, তখন ভয়ে বুক ঢিপ ঢিপ করে আমার। প্রতিশোধেই মনে হয় এই বুঝি দিলে থাবা বসিয়ে। কিন্তু মনিবেরও তেমনি বুকের পাটা আর তেমনি দাপট। এই মানুষটা সত্যি সত্যি পূর্বজন্মে সিংহ ছিল কিনা আমিও ভাবি সময় সময়। নইলে রক্ত মাংসের মানুষের এত সাহস হয় কি করে? না, সিংহ দুটো নয়, একটা সিংহ আর একটা সিংহী। লুই আর লিও নাম দুটোর। নাম দুটো মনিবের দেওয়া। 4 মাস আগে এদিকে যাত্রা করার সময় পর্যন্ত বেন্টনই ওদের খাবারটা দিয়েছে। এখন মনিবই বেশিরভাগ দিন ওদের দুটোকে খাবার দেয়, আমি সঙ্গে থাকি। মনিবের অনুপস্থিতিতে আমি দিই। এখনও ঠিক মনের মতো বশ হচ্ছে না বলেই হয়তো নিজের হাতে ওদের খাবারটা দিয়ে খাতির জমানোর চেষ্টা মনিবের। নতুন পশুর খাওয়া দাওয়ার পরিমাণ আমি ঠিক ঠিক বুঝব না বলেও হতে পারে। এই দুটোর সঙ্গেই শুধু আমি ভাব জন্মাতে চেষ্টা করিনি। মনে মনে লোভ আছে, কিন্তু সাহসে কুলোয়নি। একেবারেই যথেষ্ট শিক্ষা হয়ে গেছে। কপালে আর গালে বাঘের থাবার দাগ মাটি নেবার আগে মিলবে না। বাঘের তুলনায় এ দুটো তো শয়তান আর শয়তানি বিশেষ। সবসময় মেজাজে ফুটছে। সেই কারণেই ও দুটো মনিবের সব থেকে প্রিয় কিনা জানি না। কম করে বছর 2 না গেলে আমি ওদের ধারে কাছে ঘেঁষছি না। তারপর আস্তে আস্তে ও দুটোও বশ যে হবে জানা কথাই। মনিবের পাশে দাঁড়িয়ে মাংস ছুঁড়ে দিই বলে ওরা এখনই আমাকে অন্য চোখে দেখবে, সেই ভরসা করা বাতুলতা মাত্র। কিন্তু কর্তার মতো আমারও কেন ও দুটোকেই সব থেকে বেশি ভালো লাগে? কেন ঘুরে ফিরে দিনের মধ্যে বহুবার এই দুটোরই খাঁচার সামনে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে? বনের স্বাধীনতা খুইয়ে নতুন এসেছে বলে? সেই আক্রোশের তাজা রূপ দেখতে ভালো লাগে? নাকি স্বাধীনতা খোয়ানোর দুঃখ, অসম্পূর্ণতার একটা বেদনা আমারও নিভৃতে আছে বলে? ঠিক বুঝি না। নিজের এই পরিবর্তনটুকুর দরুন মনিবের সঙ্গে ইদানিং অনেক বেশি দেখা হয় আমার। তারও তো ওই স্বভাব। দিনের মধ্যে কতবার করে যে ঘুরে ফিরে দেখে সিংহ দুটোকে ঠিক নেই। আমার সঙ্গে যখন তখন দেখা হয়ে গেলে আগে বিরক্তিতে ভুরু কোঁচকাত, এখন আর তা করে না। আমার আকর্ষণটা টের পেয়েছে বোধহয়। মনে হয় এই জন্যে ভিতরে ভিতরে একটু হয়তো খুশি আমার ওপর, কিন্তু সেটা প্রকাশ করা তার স্বভাব নয়। এই প্রাচ্য দেশে এসে অপ্রত্যাশিত দুটো ঘটনার সূচনা। তার একটার হদিশ পেয়ে রসিক বোমারেরও চক্ষু কপালে। প্রতিষ্ঠানের মালিক মার্ভিন জেন্ট্রির সঙ্গে এক মাঝবয়সী মহিলার যোগাযোগ। বছর 45-46 হবে বয়স। সুশ্রী কিন্তু বেজায় গম্ভীর। আমরা যে দ্বীপে আছি তার নাম বর্নিও। মহিলা এখানকার অর্থাৎ প্রাচ্যদেশিয়া কিনা বোঝা গেল না। মুখের ছাঁদ ঠিক এখানকার মেয়েদের মতো নয়। একদিন রাতের শো ভাঙতে মহিলাটি অফিস ঘরের সামনে এসে একজনকে বলল, মার্ভিন জেন্ট্রির সঙ্গে দেখা করতে চায়।
নাম জিজ্ঞাসা করতে মাথা নেড়ে শুধু খবরটা দিতে অনুরোধ জানালো। শ্রান্ত জেন্ট্রি নিজের তাঁবুতে সবে মদের গেলাস নিয়ে বসেছে। খবরটা জানাতে গেছিলাম। শোনা মাত্র মার্ভিন বিরক্ত। কি নাম? কী জন্যে দেখা করতে চায়? আমি জানালাম। জিজ্ঞাসা করা সত্ত্বেও মহিলা আর কিছু বলেনি। তাহলে চলে যেতে বল, এখন আমি ক্লান্ত। ফিরে এলাম। আমার কেন যেন মনে হলো খেলা দেখে যারা অভিনন্দন জানাতে আসে এই মহিলা তাদের একজন নয়। মালিকের সঙ্গে দেখা করতে চাওয়ার মধ্যেও এক ধরনের মার্জিত গাম্ভীর্য লক্ষ্য করেছি। এখন দেখা সম্ভব নয় শুনে মহিলা পাশের তাঁবুটার দিকে তাকালো একবার, ধীর স্থির চাউনি। তারপর কারো অনুমতির অপেক্ষা না করে সেদিকে চলল। আমার হাঁ হাঁ করে ওঠার কথা, বাধা দেবার কথা, কিন্তু মহিলার এমনই ঠান্ডা আত্মস্থ ভঙ্গি যে আমি কিছুই করলাম না। বোকার মতো তাকে অনুসরণ করলাম শুধু। পর্দা ঠেলে ভেতরে ঢুকল। আমি অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে। আমি যে নিরপরাধ সে কৈফিয়ত দেবার প্রয়োজন বোধে আমার উপস্থিত থাকার তাগিদে। কিন্তু যে দৃশ্য দেখলাম সেটা বিস্ময়করই বটে। বিনা অনুমতিতে এভাবে ঢুকে পড়ার সঙ্গে সঙ্গে মালিকের উগ্র মূর্তি। কিন্তু পর মুহূর্তে যেন এক বালতি বরফ জলের ঝাপটা পড়ল মুখে। স্থান কাল বিস্তৃত মূর্তির মতো চেয়ে রইল তার দিকে। কর্তার এমন মুখ আর কখনো দেখেছি বলে মনে পড়ে না। মহিলাও নিষ্পলক চেয়ে আছে তার দিকে। ঠোঁটের ফাঁকে সামান্য হাসির আভাস, এত সূক্ষ্ম যে লক্ষ্য করে না দেখলে চোখে পড়ে না। মনে হলো মালিকের এই অপ্রত্যাশিত বিষয়টুকু উপভোগ্য তার কাছে, তাই কথা বলছে না। একটু বাদে বলল, নাম বলিনি, কারণ এতদিনে হয়তো নাম ভুলেই গেছ। চিনতে পারছ? ততক্ষণে যেন বিস্ময়ের ঘোর কাটল মার্ভিনের। অস্ফুট স্বরে বলে উঠল, কি আশ্চর্য, তুমি! কিছু বলার আগে মহিলা ঘাড় ফিরিয়ে আমার দিকে তাকালো। সঙ্গে সঙ্গে মালিকের কাছে যেন আমি অপরাধী। চাপা গর্জন করে উঠল, গেট আউট! পর্দা ছেড়ে চোখের পলকে বাইরে আমি। কিন্তু বাইরে এসে পা দুটো যেন মাটির সঙ্গে আটকে থাকলো খানিকক্ষণ। কিন্তু কান পেতেও ভিতরের কথা শোনা গেল না। অতঃপর আমাদের জল্পনা কল্পনার পালা। বোমার এই প্রতিষ্ঠানের সব থেকে পুরনো লোক। অনেক ভেবেও সে এই গোছের কোনো মহিলাকে আগে কোথাও দেখেছে বলে মনে করতে পারল না। তবে অনেক কাল আগের একটা শোনা ঘটনা তার স্মরণে এলো। শুনেছিল মার্ভিনের স্ত্রী জেসি জেন্ট্রির মুখে। বোমারের সঙ্গে জেসির খাতির ছিল। স্বামীর প্রতি ঘৃণা বিদ্বেষ উপচে উঠলে সেই ক্ষোভের মুখে অনেক কথাই বলতো। অল্প বয়স থেকেই তার স্বামী যে লম্পট একটি, তার নজির হিসাবে ঘটনাটা বলেছিল। প্রায় 30 বছর আগের কথা। স্কটল্যান্ড থাকতে মার্ভিন জেন্ট্রি বছর 16-17 একটি বড় ঘরের মেয়েকে নিয়ে দিন কতকের জন্য হাওয়া হয়ে গেছিল। কিছুদিন বাদে এক সুদূর পল্লীতে হানা দিয়ে পুলিশ তাদের ধরে। বিচারে মার্ভিনের কঠিন সাজা হবার কথা, নাবালিকা হরণের দায়ে। কিন্তু 16-17 বছরের এই নাবালিকা মেয়ে বারবার হলপ করে বলেছে কেউ তাকে জোর করে বা ফুসলিয়ে নিয়ে যায়নি, সে নিজের ইচ্ছায় গেছে। উল্টে সেই মার্ভিনকে ভুলিয়ে ভালিয়ে দূরে নিয়ে গেছে। মেয়েটার কথা যে সত্যি নয় সকলেই জানত। সব থেকে বেশি জানত সেই মেয়ে নিজে, কারণ অতর্কিত দস্যুর মতোই মার্ভিন তাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। স্ত্রীর কাছে মার্ভিন গর্ব করে সেই ঘটনার কথা বলেছিল ওই মেয়ে তার মধ্যে একটা সত্যিকারের পুরুষ মানুষ আবিষ্কার করেছিল বলেই আদালতে মিছে কথা বলে তাকে বাঁচিয়ে দিয়েছিল। নেশার ঝোঁকে জেন্ট্রি নাকি অনেক সময় স্ত্রীকে বলতো, মেয়ের মতো মেয়ে সে এ যাবৎ ওই একটিই দেখেছে। বলতো তার বাপ মা ওই মেয়েকে নিয়ে হঠাৎ একদিন নিখোঁজ হয়ে গেল বলেই জেসি আজ তার স্ত্রী।
সব শোনার পর আমাদের দৃঢ় বিশ্বাস হলো এই মহিলা সেই মেয়ে। মহিলা তাঁবু ছেড়ে বেরিয়ে এলো ঘণ্টাখানেক বাদে, তার সঙ্গে মারভিনও। এই 1 ঘণ্টার মধ্যেই মারভিনের অন্যরকম মুখ। এই মুখ দেখলে কেউ তাকে রুক্ষ উগ্র মানুষ বলবে না, এক অব্যক্ত চাপা খুশিতে ডগমগ যেন। অদূরের রাস্তায় প্রকাণ্ড ঝকঝকে একটা গাড়ি দাঁড়িয়ে। ওটা দেখলেই বোঝা যায় গাড়ির মালিক বেশ অবস্থাপন্ন। ড্রাইভারের আসন নিয়ে মহিলা নিজেই গাড়ি ড্রাইভ করে চলে গেল। হেলে দুলে নিজের তাঁবুর দিকে চলল মারভিন জেন্ট্রি। এরপরের কটা দিন একটা দ্রুত পরিবর্তনের জোয়ারে ভাসতে লাগলাম আমরা। প্রত্যেক দিন বেশ সকালে বেরিয়ে যায় মারভিন, ফেরে সেই বিকেলের শোয়ের আগে, সঙ্গে সেই মহিলা। মালিকের তাঁবুতে রাতের খাওয়া পিনা সেরে ঘরে ফেরে। কৌতূহলের বশবর্তী হয়ে আমরাও কিছু তথ্য সংগ্রহ করেছি। মহিলার নাম ডরোথি জেরম, বিধবা, 3 ছেলের মা। বড় ছেলের বয়স বছর 25, মস্ত অবস্থা, আমাদের মালিকের থেকেও বড় হতে পারে। মহিলার রাবারের ব্যবসা। এই বিশাল দ্বীপে তেল আর রাবার প্রধান শিল্প। এই 2 পণ্যের দরুন সমস্ত পৃথিবীর সঙ্গে ঘনিষ্ঠ যোগ এই দ্বীপটার। প্রথম যোগাযোগের দিন 5 মধ্যেই রাতের আবাস বদলালো মারভিন জেন্ট্রি। সব থেকে নামি হোটেলের দামি সুইট ভাড়া করল। সর্বত্রই তাই করার কথা, কিন্তু তাঁবুতে বাসি পছন্দ তার। দলের সঙ্গে থেকেও নিঃসঙ্গ। সারা জেন্ট্রি তাঁবুতেই থেকে গেল। বাপের সঙ্গে 2 ঘরের সুইটে থাকতে রাজি হলো না। বাবার হঠাৎ এরকম একটা পরিবর্তন দেখে বেচারি হকচকিয়ে গেছে। আমাদের মুখের দিকে ফ্যাল করে তাকায় আর ব্যাপারখানা বুঝতে চেষ্টা করে। মারভিন মেয়েকে সুইটে নেবার জন্য একটুও পীড়াপিড়ি করেনি, বরং আমার ধারণা এই ব্যবস্থাই তার কাম্য ছিল। ডরোথি জেরমের গাড়ি থেকে সেদিন একটা সুশ্রী ছেলেও নামল, বছর 25 বয়স। পরে জেনেছি ওটি মহিলার বড় ছেলে, নাম হেস্টার জেরম। ওই মাই ছেলের সঙ্গে মনিব কন্যা সারার আলাপ করিয়ে দিল। কিন্তু আলাপ যে এমন দ্রুততালে ঘন হতে পারে আমার ধারণা ছিল না। হেস্টার দুবেলা আসা শুরু করল, আর এলে শিগগির ফেরার নাম নেই। দূর থেকে তাকে দেখলেই সমস্ত মুখ হাসিতে ঠেসে সারা তাকে অভ্যর্থনা জানাবার আগ্রহে ছুটে বেরিয়ে যায়। আমি আর বোমার মুখ চাওয়াচাই করি। বোমার ঘটা করে চোখ পিটপিট করে। মাত্র 3 দিনের পরিচয়ে আমার মনে হলো ওরা যেন 3 বছরের সখাসখী। দুজনে হাত ধরাধরি করে বেড়ায়, হাসাহাসি করে, গল্প করে। আমার ধারণা কোনো এককালের প্রণয়িনীর ছেলে মেয়ে ওরা, সেটা দুজনেই জেনেছে বলেই দ্রুতকালের রোমাঞ্চকর ঘনিষ্ঠতা। আমি আর বোমার রীতিমতো গবেষণা শুরু করে দিলাম এরপর কি ঘটতে পারে। ডরোথি মিসেস জেন্ট্রি হবে আর সারা মিসেস জেরম। ভাবতে গিয়ে ভয়ানক অস্বাভাবিক লাগলো আমার। ছেলেমেয়ের বিয়েটা যদি বা হয়, ওদের বাপ মার বিয়ে হতে পারে বলে আমার মনে হচ্ছে না। রাতারাতি পরিবর্তন শুধু কর্তারই দেখছি। মহিলার মিষ্টি মুখ সেই প্রথম দিনের মতোই রাশভারী গম্ভীর সর্বদা, আত্মমর্যাদা বোধে ধীর ঠান্ডা। সেদিন দুপুরের দিকে সারাকে না দেখে আমি এদিক ওদিক খুঁজলাম একটু। হেস্টারকেও আসতে দেখিনি, তাহলে গেল কোথায়? চারদিকে জঙ্গল আর পাহাড়ের রাস্তায় ঘুরে বেড়াবার মেয়ে নয় সারা। মনের তলায় অস্বস্তিকর সংশয় উঁকি ঝুঁকি দিল আমার। অনাগতর কিছু গন্ধ পাওয়া আমার বোধহয় প্রাকৃতিক বৈশিষ্ট্য। জঙ্গল ঘেঁষা পাকা রাস্তা ধরে এগিয়ে চললাম, চোখ কান সজাগ আমার। প্রায় মাইল খানেক এগোবার পর এক জায়গায় থমকে দাঁড়ালাম। জঙ্গলের পাশে নির্জন রাস্তা সংলগ্ন উঠোনের মতো একটু পাহাড়ি জায়গায় ছোট একটা গাড়ি দাঁড়িয়ে। দেখেই চিনলাম, হেস্টারের গাড়ি। অন্য গাড়ি চলাচলের অসুবিধা হবে বলেই গাড়িটা ওখানে রাখা হয়েছে। গাড়িতে কেউ নেই, শূন্য।
আমি স্থাণুর মতো দাঁড়িয়ে রইলাম খানিক। মাথার মধ্যে কি হতে থাকলো সঠিক বলতে পারবো না। আর যাই হোক, ঈর্ষা নয়, কারণ তখনও আমি মনিব কন্যাকে নিয়ে কোনো অবাস্তব স্বপ্নের ধারে কাছে ঘেঁষিনি। একটা অদ্ভুত অস্বস্তি মাথার মধ্যে দাপাদাপি করতে লাগলো। রাস্তা থেকে নেমে জঙ্গলের মধ্যে ঢুকলাম। নিবিড় জঙ্গল নয়, মাঝে মাঝে ফাঁকা জায়গা। সন্তর্পণে এগোতে এগোতে অমনি একটা ফাঁকা জায়গার সামনে আমার পা দুটো মাটির সঙ্গে আটকে গেল। ও হেস্টার, প্লিজ প্লিজ। একটা বিশাল গাছের নিচে ওরা দুজন, সারা মাটিতে শুয়ে ওর বুকের ওপর হুমড়ি খেয়ে আছে হেস্টার। ঠোঁটে গালে অজস্র চুমু খাচ্ছে, নিজের বুক দিয়ে ওর বুকটা পিষছে, একটা হাত বেসামাল হয়ে ওর সর্বাঙ্গ অবশ করে দিতে চাইছে। তার মতলব বুঝেই মেয়েটা ঘাবড়েছে, বুক থেকে তাকে সরাতে চেষ্টা করে মিনতি জানাচ্ছে, ও হেস্টার, প্লিজ নট দ্যাট। হেসে উঠে হেস্টার আরও ভালো করে দখল নিতে চেষ্টা করল। হালকা অনুশাসনের সুরে বলল, আচ্ছা ভীতু মেয়ে তো, মায়ের মুখে শুনেছি তোমার বাবা একটা দুর্ধর্ষ পুরুষ ছিল, তার মেয়ে এই? ও হেস্টার, প্লিজ প্লিজ। মাথাটা ঝিমঝিম করছিল আমার। ঝোপের আড়ালে থাকা গেল না, ওদের সামনে এসে দাঁড়ালাম। ভূত দেখার মতো চমকে উঠল হেস্টার। সারাও। ওকে ছেড়ে দিয়ে হেস্টার ঘুরে বসল। সারার সমস্ত মুখ টকটকে লাল, পলকের মধ্যে বেশ বাস বিন্যস্ত করে নেবার চেষ্টা। উঠে দাঁড়াতে দাঁড়াতে হেস্টার গর্জন করে উঠল, হু আর ইউ? জবাব না পেয়েও বুঝল বোধহয় কি আমি। এর মধ্যে অনেকবার দেখেছে। এবারে ঘুষি বাগিয়ে দ্বিগুণ চিৎকার করে এগিয়ে এলো, গেট আউট ফ্রম হিয়ার, ব্লাডি বাস্টার্ড। আমারও কাণ্ডজ্ঞান লোপ পেয়েছিল, তাতে কোনো ভুল নেই। ভয় পাওয়ার বদলে 2 পা পিছিয়ে এসেছি। তারপর কোমরে গোঁজা সর্বক্ষণের সঙ্গী ছোড়াটাকে খাপ থেকে টেনে বার করেছি। ওর চোখে চোখ। আসবে? ছোড়া দেখে হোক বা এরকম ঠান্ডা অভ্যর্থনার দরুন হোক, হেস্টার থমকে দাঁড়িয়ে গেল কয়েকটা মুহূর্ত, তারপর হনহন করে প্রস্থান করল। আমি ঘুরে সারার দিকে তাকালাম। এমন পরিস্থিতিতে পড়ে ও ঝলসেই উঠল হঠাৎ। তুমি আমাকে ফলো করেছিলে? আমি নির্বাক ওর দিকে চেয়ে আছি। এটাই বোধহয় ওর কাছে সব থেকে বেশি অস্বস্তিকর। ঘুরে হনহন করে এগিয়ে চলল সেও। দাঁড়াও। থমকে দাঁড়ালো, ঘুরে তাকালো। বেরুবার পথ ওদিকে নয়, এদিকে। অগত্যা ফিরে আবার আমার পাশ কাটিয়ে এগিয়ে চলল। গাড়ি নিয়ে হেস্টার উধাও হয়েছে। সারা আগে আগে হাঁটছে, আমি গজ 10 পিছনে। খানিক আগে কম করে 20 গজ পিছনে ছিলাম। অর্থাৎ আপনা থেকেই সারার হাঁটার গতি কমছে লক্ষ্য করছি। ব্যবধান আরও কমে আসতে লাগল। 5 গজ, 3 গজ, 1 গজ, তারপর পাশাপাশি। আর চোখে তাকিয়ে দেখলাম মুখখানা ফ্যাকাশে এখন। টনি। গলার স্বর করুন, চাউনিটা আরও। আমি জিজ্ঞাসু, তুমি ভালো লোক টনি, বাবাকে কিছু বলো না, বলবে না তো? আমার মনে হলো এরকম প্রতিশ্রুতি দেবার শর্ত হিসেবে ওকে যদি একবার বুকেও টেনে নিই, ও তাও হজম করবে হয়তো। মাথা নাড়লাম, বলবো না। সারার মুখের ফ্যাকাশে ভাব কমল একটু। ঠিক তো? মাথা নাড়ালাম, ঠিক। একটু চুপ করে থেকে সারা আবার বলল, তুমি এসে ভালোই করেছ, হেস্টারটা এত পাজি ভাবতে পারিনি। আমি একটিও মন্তব্য করিনি। রাতের শো ভাঙতে মনিবের তাঁবুতে আমার ডাক পড়ল। আর মাত্র 2 দিনের 2টো শো হলেই এখানকার পাট ভেঙে আমাদের দ্বীপের একেবারে অন্য প্রান্তে যাবার কথা। ট্রেনে গেলে মাঝে 1 দিন, আর ট্রাকে গেলে মাঝে 1.5 দিনের দীর্ঘ পথ। ভাবলাম, মনিবের মুখ সন্ধ্যা থেকে গম্ভীর দেখছি হয়তো এই কারণেই।
তার প্রিয়তমা ডরোথি জেরোমের মুখখানাও থমথমে। হয়তোবা বিচ্ছেদ জোরবার ব্যবস্থা প্রসঙ্গে দুজনের মধ্যে একটু মন কষাকষি হয়েছে। কিন্তু তাঁবুতে আমার ডাক পড়তে চমকেই উঠলাম। তাহলে কি অন্য কিছু? যেতে গিয়ে সামনে সারার সঙ্গে চোখাচোখি। অজানা আশঙ্কায় তার সমস্ত মুখ বিবর্ণ আবার। চাউনিতে প্রতিশ্রুতি রক্ষার করুণ মিনতি। পাশ কাটিয়ে এগিয়ে চললাম। ভিতরে গিয়ে দাঁড়ানো মাত্র মার্ভিন চাপা হুঙ্কার ছাড়ল। আজ দুপুরে হেস্টারকে অপমান করেছিস? জবাব না দিয়ে আমি সভয়ে একবার ডরোথি জেরমের দিকে তাকালাম। তার স্থির কঠিন মুখ। মনিবের দিকে ফিরলাম। আরও নির্মম আক্রোশে মনিব আবার জিজ্ঞাসা করল, হেস্টারকে ছোড়া নিয়ে তাড়া করেছিলি? এবারে জবাব দিলাম। বললাম, সে আমাকে মারতে এসেছিল। কেন মারতে এসেছিল? সারার করুণ মুখখানা চোখে ভাসল। জবাব না দিয়ে আমি মাথা নিচু করলাম। এক লাফে চেয়ার ঠেলে উঠে মার্ভিন এক হাতে আমার চুলের মুঠি ধরে হিড়হিড় করে টেনে টেবিলের ওপাশে নিয়ে গেল। কেন মারতে এসেছিল? আমি নির্বাক। কেন আমাকে এদিকে টেনে নিয়ে এলো জানি। এদিকের আলনায় তার চাবুক ঝুলছে। ক্ষিপ্ত আক্রোশে চাবুক চলল। আমার কাঁধ, পিঠ, হাত ফেটে চৌচির হয়ে যেতে লাগলো। এক একটা ঘা পড়ছে আর জ্বলে জ্বলে যাচ্ছে। চোখে অন্ধকার দেখছি। প্রাণপণে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছি। মুখ দিয়ে একটা যাতনার শব্দও বার করছি না। এই কারণেই বোধহয় মনিবের আক্রোশ বাড়ছে। হাতের চাবুক আরও নির্মম নিষ্ঠুর হয়ে উঠছে। চাবুক ফেলে শেষে পাগলের মতো কিল, চড়, লাথি। ডরোথি যেরম তেমনি স্থির, গম্ভীর। তাঁবুর বাইরে অনেকে সে জড়ো হয়েছিল। বোমারও। বেরিয়ে আসতে সে আমাকে জড়িয়ে ধরে নিয়ে চলল। শরীরের যাতনায় আমি প্রায় অচেতন। আত্মস্থ হয়ে দেখতে চেষ্টা করলাম একবার। সামনে সারা। তার চোখে নির্বাক ত্রাস। রাত্রির মধ্যেই আমি মনস্থির করে ফেলেছি, আর আমি মার্ভিন জেন্ট্রির দলের সঙ্গে থাকব না। না খেয়ে মরি তাও ভালো। কৃতদাসের জীবনেই শেষ। এর আর নড়চড় হবে না। উত্তর বর্নিওতে 10 দিনের প্রোগ্রাম। এর মধ্যে সকলের অলক্ষ্যে সেখান থেকে জাহাজে ওঠা অসম্ভব হবে না হয়তো। তা যদি না পারি তো সকলের সঙ্গেই সমুদ্র পাড়ি দেব। মেনল্যান্ডে পা দেবার পর মার্ভিন জেন্ট্রি আর আমার মুখ দেখবে না। সংকল্পের কথা কাউকে বললাম না, বোমারকেও না। কারো কোনো রকম বাধা দেবার রাস্তাও রাখব না। পরদিন শয্যা ছেড়ে উঠতেই পারলাম না। সর্বাঙ্গে যাতনা, জ্বালা, জ্বরও হয়েছে একটু বুঝতে পারছি। কেন এত বড় একটা মার খেলাম কেউ জানে না। সহানুভূতি দেখাতে এসে সকলেই উৎসুক। মার্ভিনের গর্জনের ফলে আমি যে ডরোথি জেরোমের ছেলে হেস্টার জেরোমকে ছোড়া নিয়ে তাড়া করেছিলাম, বাইরে থেকে একথা কেউ কেউ শুনেছে। সকলের মধ্যে সেটাই রাষ্ট্র হয়েছে। কিন্তু কেন 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 আমি ছোড়া নিয়ে তাড়া করলাম? আমার কাছে এসে এরই জবাব খুঁজছে সকলে। আশা করেছিলাম সারা চুপি চুপি এসে একবার অন্তত আমাকে দেখে যাবে। এলো না। পরে যখন দেখা হয়েছে তখনও একটা কৃতজ্ঞ চাউনি দিয়েও আমাকে খুশি করতে চেষ্টা করেনি। উল্টে রাগ রাগ ভাব, বিরক্ত মুখ করে দূরে সরে গেছে। অনুমান ওর 17 বছরের জীবনের দুর্বলতম মুহূর্তের সাক্ষী আমি। রাগটা এই কারণে। আমি গিয়ে না পড়লে ব্যাপারটা কোন চরমে পৌঁছতো তাও ভাবছে না হয়তো। হয়তোবা এই কদিনের মধ্যে হেস্টারকে ভালোই বেসে ফেলেছে। তাই প্রাথমিক ভয়টা কেটে যেতে এখন আমার ওপরে বিরূপ। বোমার আমাকে খবর দিল, গতকাল রাতে মনিব তার হোটেলের সুইটে যায়নি, এখানেই থেকেছে। আজও বেরোয়নি। থমথমে মুখ সারাক্ষণ, সকাল থেকেই মদ গিলছে। আমি নিষ্পৃহ। মার্ভিন জেন্ট্রি আর আমার মনিব নয়। সেদিন সকলেই ভালো করে লক্ষ্য করেছে ডরোথি জেরোম একবারও তার প্রিয় সন্নিধানে আসেনি। আর সেই রাতে খেলা দেখাবার সময়
আমাদের তেজি সিংহ দুটো মনিবের হাতে বেদম মার খেয়েছে। পরদিন আমি খানিকটা সুস্থ হয়ে উঠেছি। বোমার যতটুকু সম্ভব আমার পরিচর্যা করেছে। গায়ে তেল দলে দিয়েছে, ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিয়েছে, আর ক্ষুব্ধ স্বরে নিজের মনেই বকবক করে গেছে, বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়ালে এই রকম ফলই হয়। মনিবের মেয়ে যার সঙ্গে খুশি প্রেমে মজুক, তাতে কার কি? তার জন্যে হিংসা কেন? একজনকে ছোড়া দেখিয়ে সরিয়ে দিলেই কি মনিব তার চাকরকে জামাই করে বসবে? যেমন কর্ম তেমনি ফল। বেশ হয়েছে, আক্কেল হয়েছে। আমার মুখ সেলাই, একটি কথাও বলিনি, একবারও প্রতিবাদ করিনি। বোমার মহাচতুর, কি কথা থেকে কি কথা টেনে বার করবে ঠিক নেই। সে জানালো মালিকের প্রেয়সী আজও আসেনি, আর মনিবের সেই রকমই থমথমে মুখ। সকাল থেকে বিকেল পর্যন্ত তাঁবু থেকে বেরোয়নি, সমস্ত দিন কেবল মদ গিলেছে। রাত তখন 1টা-1:30 হবে। আমার ঘুম আসছে না। পাশে বোমার গভীর নিদ্রায় মগ্ন। বাইরে অনেকেই জেগে আজ। ম্যানেজার তাদের নিয়ে গোছগাছে ব্যস্ত। সমস্ত রাত কাজ চলবে। আগামীকাল বেলা 10টা-11টার মধ্যে উত্তর প্রান্তে রওনা হবার নির্দেশ। নিঃশব্দে তাঁবু থেকে বেরিয়ে এলাম। যেদিকে লোকজন সেদিকে না গিয়ে পায়ে পায়ে উল্টো দিকে চললাম। এই দিকে বাঘ সিংহের খাঁচা। বাঘগুলো কুকুরের মতো শরীর গুটিয়ে ঘুমোচ্ছে। ওদের বিরক্ত না করে সিংহের খাঁচার দিকে এলাম। এ দুটো গা ছেড়ে বিশ্রাম করছে। আমাকে দেখে সিংহটা একবার মাথা তুলে তাকালো, গলা দিয়ে মৃদু গম্ভীর গোঁ গোঁ শব্দ বার করলো একটু, অর্থাৎ মানুষ দেখে খুশি নয়। বুকের ভিতরটা টনটন করছে কেমন। এই সব পশুগুলোকে যে কত ভালোবেসে ফেলেছি নিজেও জানতুম না। বশ মানেনি বলেই হয়তো সিংহ দুটোর ওপর আরও বেশি টান আমার। খাঁচার আরেকটু কাছে এসে দাঁড়াতে আবার মাথা তুলে তাকালো আমার দিকে। আবছা অন্ধকারে 2 চোখ জলজল করছে। ওকেই বিড়বিড় করে বললাম, আমি তো চলে যাচ্ছি রে, তোদের সঙ্গে ভাব আর হলোই না। চমকে ঘুরে তাকালাম। এদিকে আসছে কে? আর একটু এগোতে চিনলাম। পা দুটো বেশ টলছে তার। প্রতিষ্ঠানের মালিক মার্ভিন জেন্ট্রি। তাকে দেখে নিজেকে আমি পাথরের মতো শক্ত করে তুলতে চেষ্টা করলাম। মার্ভিন কাছে এলো, ঝুঁকে নিরীক্ষণ করে দেখলো আমাকে। নাকে মদের গন্ধের ঝাপটা লাগলো একটা। পশুগুলোর ওপর আমার টান আগেও অনেকদিন লক্ষ্য করেছে, এখন কি দেখছে জানি না। কি করছিস? গলার স্বরটা ততটা রুক্ষ নয়, নেশার দরুন সম্ভবত। কিছু না। ঘুমোসনি কেন? জবাব দিলাম না। 2 কাঁধে হাত দিয়ে মার্ভিন আমাকে সোজা তার দিকে ফেরালো। চাপা আগ্রহে গলার স্বর আরও নরম। হেস্টারকে কেন ছোঁড়া নিয়ে তাড়া করেছিলি আজ বলবি? আমার স্নায়ুতে স্নায়ুতে রক্ত জমাট বাঁধছে। তার দিকেই চেয়ে আছি নিরুত্তর। মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম, ও বলে হিংসে। ওর কথা আমার ঠিক বিশ্বাস হয় না। ও অনেকটা ওর মায়ের মতো হয়ে উঠেছে। হেস্টারকে ছোড়া নিয়ে তাড়া করেছিলি কেন? আমি চেয়ে আছি, চোখে চোখ। বললাম, আপনার চাবুকটা নিয়ে এসে চেষ্টা করুন। অর্থাৎ আজও আমার মুখ দিয়ে কথা বেরোবে না। মার্ভিন ঝুঁকে ছিল, আস্তে আস্তে টান হয়ে দাঁড়ালো। কোনো কর্মচারীর মুখে এরকম উক্তি আর বোধহয় শোনেনি, তাই রাগ যেমন বিস্ময়ও তেমনি। ঠাস করে গালে একটা চড় পড়ল, তারপর টলতে টলতে চলে গেল। চড়ের জ্বলুনি টের পাচ্ছি, কিন্তু স্থির ঠান্ডা আমি। আজ যন্ত্রণার থেকে আনন্দ বেশি। মার্ভিন অদৃশ্য হতে ঘুরে খাঁচার দিকে একবার তাকালাম। সিংহটার সঙ্গে এবার সিংহীটাও মাথা তুলে আমাকে দেখছে।
তাঁবুতে ফিরে এলাম। ঘুমের আশায় জলাঞ্জলি। সারা জেন্ট্রি বাপকে বলেছে আমি হিংসেই ছোড়া বার করেছিলাম। এই বলে বাপের কোপ থেকে নিজেকে বাঁচিয়েছে। শোনার পর থেকে একটা হিংস্র বাসনা সত্যিই আমার মাথার মধ্যে চলছে, যা আগে কখনো হয়নি। যেমন করে ও হেস্টারের কবলে গিয়ে পড়েছিল, ঠিক তেমনি করেই ওকে এবার নিজের দখলে টেনে আনতে ইচ্ছে করছে, তার থেকেও বেশি নির্মম নিষ্ঠুর দখলে। পরদিন বেলা 10:30টার মধ্যেই সারি সারি ট্রাক চলল উত্তর বর্নিয়র পথে। বিমূঢ় মুখে দাঁড়িয়ে আমি শুধু যেতে দেখলাম। মাত্র আধ ঘন্টা আগে বোমার জানিয়েছে এই দলের সঙ্গে আমি যাচ্ছি না, আমার যাত্রা আগামীকাল কর্তার সঙ্গে। মার্ভিন আরও একটা দিন থাকবে এখানে, অতএব সারাও থাকবে। একজন লোক দরকার, তাই আমিও থাকব। কিছু মালপত্র সহ সিংহ দুটো আমাদের সহযাত্রী হিসেবে থেকে গেল। এখনও যে একরোখা স্বভাব ও দুটোর, কর্তা ওদের নিজের তদারকের আওতায় রাখতে চায়। আমি ভিতরে ভিতরে গজরাতে লাগলাম। মালিকবিহীন আগের দলের সঙ্গে যেতে পারলে হয়তো এই একদিনের মধ্যেই সকলের অলক্ষ্যে চলে যাবার সুযোগ মিলত। জায়গাটা ভয়ানক ফাঁকা ফাঁকা লাগছে। আধখানা মাঠ জুড়েছিলাম এতদিন, এখন দুটো মাত্র তাঁবু। আমারটা খুবই ছোট, মালিকেরটা মাঝারি। তার তাঁবুর মাঝখানে ত্রিপলের পার্টিশনের ওধারে মেয়ে থাকে। ট্রাকগুলো সব অদৃশ্য হয়ে মার্ভিন নিজের তাঁবুতে ঢুকে মদ নিয়ে বসল। আমি ভেবেছিলাম মেয়েকে নিয়ে সে হোটেলের সুইটে চলে যাবে, গেল না। আমার মনে হলো সে কারো বা কোনো কিছুর প্রতীক্ষায় আছে। একবার এসে রাস্তার দিকে তাকাচ্ছে, আবার ভিতরে ঢুকে মদ গিলছে। সারা জেন্ট্রি একান্ত নিঃসঙ্গভাবে নিজের মনেই ঘুরঘুর করছে। ইচ্ছে থাকলেও আমার দিকে ঘেঁষছে না, আমার মুখ দেখে সম্ভবত। তাছাড়া নিজের অপরাধ সম্বন্ধে সচেতন তো বটেই। চোখাচোখি হলে তাচ্ছিলের ভঙ্গিতে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে আমাকে বুঝিয়ে দিতে চেষ্টা করেছে আমি চাকর বই, আর কিছু নই। আমিও তফাতেই থেকেছি, কারণ আমার ভয় ধরেছে, ভয় নিজেকেই। আমার বাসনার দরুনই কি ওপরওয়ালার এই কারসাজি, মালিকের এই মতি? নির্মম ক্রোধে ওই মেয়েটাকে যে দখলের আওতায় পেতে চেয়েছিলাম, সেই সুযোগ এগিয়ে আসছে। আমার মুখের একটু সদয় ভাব দেখলে সারা হয়তো খুশি হয়েই কথা বলতে এগিয়ে আসত। মানুষ বোবা হয়ে কতক্ষণ থাকতে পারে, কিন্তু সদয় মুখ দেখছে না। নিজের মতিগতির ওপর এখন বিশ্বাস কম বলে মুখের ওপর ক্রোড় আবরণ টেনে আমি ওকে তফাতে সরিয়ে রাখছি। পরদিনও সকাল 10টা পর্যন্ত আমাদের যাবার কোনো লক্ষণ নেই। মার্ভিনের নীরব অসহিষ্ণুতা বাড়ছে, ছটফটানি বাড়ছে, মদের মাত্রা বাড়ছে, সবই আমি লক্ষ্য করছি। খানিক বাদে মার্ভিন জেন্ট্রি তাঁবুর সামনে দাঁড়িয়ে ইশারায় ডাকলো আমাকে। গেলাম। একটা কাটা খাম আমার হাতে দিল। কোথায় কার হাতে চিঠিটা দিয়ে জবাব আনতে হবে বুঝিয়ে আবার ভিতরে ঢুকে গেল। খামের ওপর ডরোথি জেরোমের নাম, তারই হাতে দিতে হবে। ভয় ধরার কথা। মহিলা নিজের চোখের সামনে আমাকে আদমরা হতে দেখেছে, কিন্তু তার ছেলে দেখেনি। আওতার মধ্যে পেলে সে হয়তো আমাকে ছেড়ে দেবে না, কিন্তু এই কদিনে আমারও ভিতরটা ওলটপালট হয়ে গেছে। সমস্ত ভয় ডর উবে গেছে। ঠান্ডা মুখেই আমি চিঠি পৌঁছে দিতে চললাম। চিঠিটা খুলে পড়ার লোভ অনেক কষ্টে সংবরণ করা গেছে। শহরের বুকে হাল ফ্যাশনের মস্ত আপিস বাড়ি জেরোম অ্যান্ড সন্সের হদিশ পেতে একটুও সময় লাগলো না। ভেতরে ঢুকতে সামনাসামনি দেখা যার সঙ্গে, সে হেস্টার। আমাকে দেখা মাত্র দুই চোখ ঝকঝকে দুটো ছুরির ফলার মতো হয়ে উঠল। হোয়াট ডু ইউ ওয়ান্ট? মিসেস জেরোমের নামে চিঠি আছে, মালিক পাঠিয়েছেন। দেখি। দেখালাম, তবে হাতে দিলাম না। ছোঁ মেরে খামটা হাত থেকে নিয়ে নিল। উল্টে পাল্টে দেখল একবার। ক্রুদ্ধ দুই চোখ আমার মুখের ওপর বুলিয়ে নিয়ে গটগট করে চলে গেল।
অদূরের একটা দরজা ঠেলে ভেতরে ঢুকল। আমি নিশ্চল দাঁড়িয়ে। একটু বাদে হেস্টার দরজা ঠেলে বেরিয়ে এলো। একটু আঙুল নেড়ে কুকুর ডাকার মতো করে আমাকে ডাকল। এগিয়ে যেতে আমাকে নিয়ে দরজা ঠেলে আবার ভেতরে ঢুকল। মস্ত টেবিলের ওধারে রিভলভিং চেয়ারে বসে মিসেস ডরোথি জেরোম। সেই রকম নয়, তার থেকেও বেশি ঠান্ডা, বেশি কঠিন মূর্তি। আমার দিকে তাকালো, দেখল কয়েক পলক। জবাব নিয়ে যেতে বলেছে? আমি মাথা নাড়ালাম, তাই। চিঠিটা খামশুদ্ধ কুটিপাটি করে ছিঁড়ল। তারপর উঠে দাঁড়িয়ে ওগুলো কার্পেটের ওপর ফেলে সজোরে পায়ে করে ঘষতে লাগল। বলগে, এই জবাব দিয়েছি। ফিরে আবার চেয়ারে বসার আগে ছেলের দিকে তাকালো একবার। সেই ঝাঁঝালো দৃষ্টির ঘায়ে ছেলেও সংকুচিত। চাউনিটা কেমন যেন অস্বাভাবিক ঠেকল আমার। বেরিয়ে এলাম। পিছনে হেস্টার। হেই! ফিরে তাকালাম। আমাকেই ডাকছে। রাগের বদলে একটু হাসি হাসি মুখ। এগিয়ে এসে ঈষৎ অন্তরঙ্গভাবেই আমাকে আর একদিকে নিয়ে চলল। অপেক্ষাকৃত একটা ছোট ঘরে ঢুকল। এটা তারই খাস কামরা বোঝা গেল। আমাকে বসতে বলে নিজেও বসল। আমি তক্ষুনি বুঝে নিলাম হঠাৎ মেজাজের এই পরিবর্তন মতলব শূন্য নয়। চা না কফি? কিছু না। ও, ফরগেট এভরিথিং। এখন আর তোমার ওপর আমার একটুও রাগ নেই। রাগ ছিল কি না সেটা একটু আগের সাক্ষাতেই বোঝা গেছে। আমি নির্বাক এবং মনে মনে প্রস্তুত। তোমার নাম কি হে? টনি। মায়ের মুখে শুনলাম আমাকে ছোড়া দেখাবার জন্য মালিক তোমাকে বেজায় পিটেছে। অত মার খেয়েও মুখ বুজে তার তাবেদারি করছো? তোমার দোষ কি? তুমি তো প্রভু ভক্তের কাজই করেছিলে। একটা ষষ্ঠ চেতনা দ্রুত কাজ করছে। মতলব বোঝার জন্যেই ইন্ধন জোগানো দরকার। বললাম, প্রায় মারে। এই দ্বীপ ছাড়ার পর এরকম মালিকের কাছে আর থাকবো না ঠিক করেছি। তাই নাকি? উৎসুক এবং খুশি। এই দ্বীপ ছাড়ার দরকার কি? কত মাইনে দেয় মালিক তোমাকে? বললাম, মাত্র। ঠোঁট উল্টে দিল। তার বদলে এরকম মারধর? আচ্ছা, আমি যদি তার 3 গুণ মাইনে দিই তোমাকে, এখানে থাকবে? তুমি খুব বিশ্বস্ত লোক, আমি একদিনেই বুঝে নিয়েছি। তাই টোপটা জোরালো করার জন্য মুখে খুশির ভাব ফোটালাম একটু। লোভে পড়তে পারি সেই আঁচ দিলাম। সোৎসাহে হেস্টার আরেকটু সামনের দিকে ঝোঁকল। তোমরা কবে যাচ্ছ এখান থেকে? না জেনেও জবাব দিলাম, বোধহয় কাল। দলের সব তো চলে গেছে, আমরা 3 জনেই আছি শুধু। কে কে? আরও বেশি উৎসুক। মালিক, সারা, আমি। আর সকলে চলে গেছে? মাথা নাড়লাম, তাই। আনন্দে দুচোখ চকচক করে উঠল হেস্টারের। আচ্ছা, সারা তোমাকে বিশ্বাস করে খুব? আবারও মাথা নেড়ে জানালাম, করে। আচ্ছা, এক কাজ করতে পারো? 3 গুণ মাইনের চাকরি তো দেবই, তাছাড়া নগদ 1000-5 টাকাও দেব তোমাকে। করবে? বলুন, মালিককে শিক্ষা দেবার জন্য আমি সব করতে পারি। সারাকে ভুলিয়ে ভালিয়ে সন্ধ্যার পর একবার এদিকে নিয়ে আসতে পারো? যেখানে বলবো সেখানে এনে দিতে পারলেই নগদ 5000 টাকা। কেন? কেন জানো না? তুমি কি বোকা নাকি? সারাকে বিয়ে করতে চান? বিয়ে? আপত্তি ছিল না, বেশ মেয়েটা, কিন্তু বিয়েতে মা রাজি হবে না। তুমি তো নিজের লোক এখন, তোমাকে খুলেই বলি ব্যাপারখানা। বাবা মারা যাবার পর মায়ের মাথাটা কেমন গণ্ডগোল হয়ে যায়। অনেক চিকিৎসা করার পর এখন একটু ভালো বটে, কিন্তু সাংঘাতিক রাগ। মাথায় কিছু চাপলেই হলো। বহুকাল আগে তোমার মালিক ওই মার্ভিন মায়ের ওপর খুব অত্যাচার করেছিল।
যাকে বলে পাশবিক অত্যাচার। মা আমাকে নিজের মুখে বলেছে। তার তখন ওই সারার মতন বয়স। এতকাল বাদে মারভিনকে দেখে গোঁ চেপেছে প্রতিশোধ নিতে হবে। মারভিনকে বুঝিয়ে দিতে হবে তার ছেলেও কম মরদ নয়। এখন আমি পড়েছি ফ্যাসাদে। মা আমাকে পয়লা নম্বরের কাপুরুষ ভাবছে। মাথায় ওই রকম ভূত চাপে মাঝে মাঝে। তোমার কোনো ভয় নেই। মা যদি দেখে মারভিনের মেয়েকে আমি নিজের কবলে আনতে পেরেছি তাহলেই হলো। যা বলবো তাই বিশ্বাস করবে। আসলে আমি মেয়েটার কোনো রকম ক্ষতি করব না, বুঝলে? শুনে আমি স্তম্ভিত ভিতরে ভিতরে। দুনিয়ায় এমন পাগলও আছে জানা ছিল না। সারাকে একবার হাতের মুঠোয় পেলে এই ছেলেও ক্ষতি করবে কি না সেও ভালোই অনুমান করতে পারি। জঙ্গলে যে মূর্তি দেখেছি ভোলবার নয়। হেস্টার আবার বলল, তাছাড়া তোমার মালিকেরও কিছু শাস্তি প্রাপ্য। ওই চিঠিতে বারবার করে লিখেছে আজ সন্ধ্যার পর অতি অবশ্য মা যেন তার স্টেটে যায়। এই বয়সে সে আবার বিয়ে করার জন্য খেপেছে। মালিকের মেয়েকে কখন কোথায় পৌঁছে দিতে হবে বুঝে নিয়ে আমি উঠলাম। হেস্টার তক্ষুনি আমাকে কিছু টাকা দিতে চেয়েছিল। আমি বলেছি সব একসঙ্গে নেব। ফিরে দেখলাম মারভিন উদ্গ্রীব মুখে তাঁবুর সামনের উঠোনে পায়চারি করছে। আমাকে দেখেই দাঁড়িয়ে গেল। দুই চোখ আমার মুখের ওপর চক্কর খেতে লাগলো। আমি সামনে আসতে হাত বাড়ালো। চিঠির জবাবের প্রত্যাশা। বললাম, লিখে জবাব দেননি। উগ্র দুচোখ আবার আমার মুখের ওপর থমকালো। কি বলেছে? আপনার চিঠির টুকরো টুকরো করে ছিঁড়ে মাটিতে ফেলে পা দিয়ে ঘষে বলেছে, তোমার মালিককে গিয়ে বলো এই জবাব দিলাম। স্তব্ধ খানিকক্ষণ। রাগে মুখটা তেলতেলে দেখাচ্ছে। ফেরার উদ্যোগ করতে আমি বললাম, তারপর তার ছেলে হেস্টার আমাকে এতক্ষণ আটকে রেখেছিল। মারভিন নিরীক্ষণ করে দেখল একটু। মারধর করেছে কিনা বুঝতে চেষ্টা করল, কিন্তু বোঝা কঠিন, কারণ ভিতরে বাইরে আমিও তেমনি ঠান্ডা নির্লিপ্ত। কোথায়? তার অফিস ঘরে। লক্ষ্য করলাম অদূরের তাঁবুর বাইরে সারা এসে দাঁড়িয়েছে। আমরা কি প্রসঙ্গে কথা কইছি অনুমান করতে চেষ্টা করছে। মারভিন অসহিষ্ণু। কেন? হেস্টার কি বলেছে? বলেছে তার কাছে থাকলে আপনি যা দেন তার 3 গুণ মাইনে দেবে, আর একটা কাজ করে দিলে আজই নগদ 5,000 টাকা গুনে দেবে। মারভিনের মুখ লাল হয়ে উঠেছে আবার, আরও বেশি তেলতেলে দেখাচ্ছে। ঝাঁঝিয়ে উঠল। কি কাজ? আপনার মেয়েকে সন্ধ্যার পর ভুলিয়ে নিয়ে গিয়ে তার হাতে পৌঁছে দিতে হবে। কোথায় তাও বলে দিয়েছে। সঙ্গে সঙ্গে মারভিন ঝাঁপিয়ে পড়ল আমার ওপর। উন্মত্ত আক্রোশে দুহাতে আমার গলা টিপে ধরল। নিমক হারাম, বেঈমান! এত বড় অপমানের পর আজ তুই মুখ বুজে থাকলি কেন? আজ তোর ছোড়া বার হলো না কেন? ওদিকে থেকে সারা অস্ফুট আর্তনাদ করে ছুটে এলো। ড্যাডি! শক্ত হাতে মারভিনের হাত সরিয়ে গলা ছাড়িয়ে নিলাম। বললাম, এর থেকে অনেক বড় অপমানের ব্যাপার ঘটতে যাচ্ছিল বলে সেদিন ছোড়া বার হয়েছিল। আপনার সেটা সহ্য হয়নি। থমকালো একটু, মেয়ের দিকে ঘুরল। থতমত খেয়ে আর সেই সঙ্গে হয়তো বা ঘাবড়ে গিয়ে সারা জেন্ট্রি ছুটে পালালো। মারভিন আমার দিকে তাকালো আবার। সেদিন কি হয়েছিল? আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। সঙ্গে সঙ্গে ঠাস করে গালে চড় পড়ল একটা। বেয়াদব! আমি তোকে জিজ্ঞাসা করছি, বলবি? চোখে চোখ রেখে আমি স্থির তেমনি। এই নিয়ে একই কারণে 3 বার মার খেলাম। বললাম, ভালো করে মেরে নিন, এ সুযোগ আর বেশি দিন পাবেন না। এই দ্বীপ ছাড়ার পর আপনার সঙ্গে আর আমার কোনো রকম সংস্রব থাকবে না। মালিক দাঁড়িয়ে রইল।
আমি চলে এলাম। এরকম কখনো মুখের ওপর কথা বলতে পারবো ভাবিনি, কিন্তু পারলাম। নিজের তাঁবুতে বসে আকাশের দিকে চোখ গেল। গোটা উত্তরের আকাশটা কালিবর্ণ, বড় রকমের একটা ঝড় তুফানের সম্ভাবনা। আমার বুকের তলায়ও কম ঝড় বইছে না। আধ ঘন্টা বাদে বাইরে লোকজনের কথাবার্তা আর কিছু পরিচিত শব্দ কানে আসতে উঠে দেখতে এলাম। মার্ভিনের তাঁবু ভাঙা হচ্ছে। কয়েকজন লোক এদিকে আসছে। এই তাঁবুও তোলার নির্দেশ, অর্থাৎ মালিক আজই রওনা হবে। আমি খেয়াল করিনি, হয়তো জিপ নিয়ে বেরিয়ে নিজেই লোক ডেকে এনেছে। ট্রাকও হাজির একটা। ড্রাইভার লোকটা পরিচিত। এখানে ঘাঁটি করার সময়ও আমাদের মালপত্র বহন করেছে এবং মালিকের কাছ থেকে মোটা বকশিশ আদায় করেছে। এবারে তো 1.5 দিনের লম্বা পাড়ি, অনেক মোটা লাভের আশা। কর্তার সঙ্গে যাবে বলেই আগের ব্যাচে যায়নি। আমাকে দেখে সে এগিয়ে এলো। ঈষৎ চিন্তিত মুখ করে বলল, তোমার কর্তার খেয়াল আজই যাবে। হাজার তাড়াহুড়ো করলেও বেলা 3:30-4টার আগে বেরোনো যাবে না। পথ এমনিতেই ভালো না। এই রাস্তায় লোকে সচরাচর হালকা মোটর নিয়েও বেরোয় না, সব ট্রেনে যাতায়াত করে। আমার অবশ্য সাহস আছে, ঠিকই নিয়ে যাব, কিন্তু অত বেলায় বেরুলে তো রাস্তাতেই রাত হয়ে যাবে। বিশ্রাম নেবার মতো শিগগির কোনো ভালো জায়গাও মিলবে না। তার ওপর আকাশের অবস্থা মোটেই ভালো দেখছি না। কর্তাকে একটু বুঝিয়ে বলো না, কাল খুব ভোরে রওনা হলেই সব দিক থেকে ভালো হয়। আমি মাথা নাড়লাম। আমি না, তুমি ট্রাক চালাবে, তুমি গিয়ে বলো। বলেছিলাম তো, কানেই তুলল না। সাফ জবাব দিলে বিশ্রামের দরকার নেই, রাত ভোর চলতে হবে। তাহলে চলার জন্যে প্রস্তুত হওগে, বলে কিছু লাভ হবে না। মাঝখান থেকে মেজাজ খিঁচড়ে গেলে তোমার বকশিসে টান পড়বে। তাড়াহুড়োর ফলে বেলা 3টের মধ্যেই গোছানোর পার শেষ। আকাশ আরও কালো, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই কারো, আমারও না। আমি মনে মনে একটু বিরক্ত এবং উদ্বিগ্ন অন্য কারণে। আজ সিংহ দুটোর উপোসের দিন, ফাস্টিং ডে। সপ্তাহে একদিন উপোস বরাদ্দ ওদের। কাল কোথায় কখন ও দুটোর খাওয়া জুটবে ঠিক নেই। আগে জানলে কিছু খাবার সঙ্গেই নিতে পারতাম। মরুগ্গে, আমার কি, খেয়ালের খেসারত যে দেবার সেদিক। এই কয়েক ঘন্টার মধ্যে মালিকের সঙ্গে অনেকবার চোখাচোখি হয়েছে। রুক্ষ লাল মুখ, সদয় নয় একটুও, কিন্তু তার মধ্যেও ব্যতিক্রম একটু। এতকালের মধ্যে এই প্রথম যেন আমাকে ভালো করে লক্ষ্য করার কারণ ঘটেছে কিছু। লক্ষ্য সারাজেন্ট্রিও করছে, তার চোখে শুধু বিদ্বেষ। মনে হয় আমি চলে আসার পর মেয়ের ওপর চড়াও হয়েছে এবং যা জানবার হুমকির চোটেই ওর কাছ থেকে টেনে বার করেছে। অতএব অপরাধী আমি বৈকি। কেবল পাহাড় আর জঙ্গল, জঙ্গল আর পাহাড়। আমরা যেন জনমানব শূন্য এক প্রেত ভূমির ওপর দিয়ে চলেছি। একদিকে আগাগোড়া জংলা পাহাড়, অন্যদিকে কখনো গভীর জঙ্গল, কখনো বা গায়ে কাঁটা দেওয়া গভীর খাদ। ভয়াবহ পথই বটে। ড্রাইভারের মুখে শুনলাম এ পথে মাসে 10-20টা গাড়িও যাতায়াত করে কিনা সন্দেহ। বৃষ্টির সময় তো নয়ই। সামনে মালিকের জিপ চলেছে। দূর বিদেশের যাত্রায় নিজের গাড়ি সঙ্গে আনে না। যেখানে যায় সেখান থেকে ভালো অবস্থার সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নেয় একটা। সফর শেষে সমুদ্রপাড়ি দেবার আগে সেটা আবার বেচে দেয়। দূর প্রাচ্যে এসে এবার মোটর না কিনে জিপ কিনেছে। মার্ভিন নিজেই চালাচ্ছে, পাশে তার মেয়ে, পিছনে মালপত্র। আমাদের ট্রাক জিপের 30 গজ পিছনে চলেছে। ড্রাইভারের পাশে আমি বসে। আর বাড়তি লোক নেবার দরকার হয়নি, কারণ মোটর বা ট্রাক আমিও চালাতে জানি। দলভুক্ত হবার পর মালিক আমাকে
এই একটা জিনিসই শিখতে দিয়েছে। আমাদের ট্রাকে মাল নেই। ট্রাকের সঙ্গে মজবুত করে বাঁধা খাঁচায় শুধু সিংহ দুটো রয়েছে। বিকেল গড়িয়েছে, সন্ধ্যা পেরিয়েছে, চারদিক নিকষ কালো। জোরালো হেডলাইট জেলে আমরা চলেছি। জিপও তাই। জিপ আর ট্রাক দুটোরই গতি মন্থর। রাতের অন্ধকারে এই পথে জোরে গাড়ি চালানো আত্মহত্যার শামিল। তা সত্ত্বেও আচমকা মৃত্যুরই হাতছানি। দুপুর থেকে আকাশের যে স্বাদ চলছিল, এতক্ষণে তার তাণ্ডব শুরু। অন্ধকারের দরুন আকাশের অবস্থা আমরা ঠাউর করতে পারছিলাম না। তবে অনেকক্ষণ ধরেই বিদ্যুৎ ঝলসাচ্ছিল, তাই আমরা আশা করছিলাম অঘটন কিছু ঘটবে না। আমরা নির্বিঘ্নেই এগোব। খানিকক্ষণ ঠান্ডা বাতাস দেবার পরেই শাঁ শাঁ শব্দ, তারপরেই ঝড়, প্রলয়। মৃত্যু যেন শোন পাখির মতো এই প্রাণকটা ছিনিয়ে নেবার জন্য ধেয়ে আসছে। এ পাশে পাহাড়, ও পাশে জঙ্গল। এমনি একটা জায়গায় সামনের জিপটা থেমে গেল। গজ 15 তফাতে আমাদের ট্রাকটাও। আর এগোনো সম্ভব নয় যখন, এরকম জায়গাতেই থামা অপেক্ষাকৃত নিরাপদ। খাদের পাশে অবস্থান ঢের বেশি বিপজ্জনক। জিপ থেকে গলা বার করে মারভিন পিছনের দিকে তাকাচ্ছিল, অর্থাৎ আমরা জায়গা মতো থেমেছি কিনা দেখল। ঝড়ের তাণ্ডব বেড়েই চলল, নিঃশেষ করবেই আমাদের। চারদিকে কর্মর মর্মর শব্দ। পাহাড়ের গা থেকে পাথর খসছে, গাছ ভাঙছে, আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। বাতাসের বেগে তার ঝাপটা ছুঁচের মতো চোখে মুখে বিঁধছে। বাতাস আর বৃষ্টি যেন পরস্পরের সঙ্গে ক্ষিপ্ত উল্লাসে পাল্লা দিয়ে চলেছে। কাছে দূরে ধস নামার বিকট শব্দ। আমাদের ট্রাক বা সামনের ওই জিপ এখনও অক্ষত কোন মন্ত্র বলে জানি না। যে কোনো মুহূর্তে সব শেষ হয়ে যেতে পারে, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে, যাবেই। মারভিন জেন্ট্রি, সারা জেন্ট্রি, ড্রাইভার, আমি, টনি কার্টার, পিছনের ওই সিংহ আর সিংহীটা, সব সব। আমার পাশে ড্রাইভার গলা ছেড়ে মারভিনের 14 পুরুষ উদ্ধার করে চলল। লোভ, লোভ। এবারে যদি প্রাণে বাঁচে তো জীবনে কখনো আর লোভের ফাঁদে পা দেবে না প্রতিজ্ঞা করল। তেজি সিংহ দুটো সেই থেকে গো গো শব্দ করে চলেছে। বাইরের হুলস্থুল তাণ্ডবে কান না পাতলে শোনা যায় না। স্থির স্থাণুর মতো বসে আছি আমি। মৃত্যুর কথা ভাবছি, জীবনের কথা ভাবছি, না কিছুই না ভাবতে চেষ্টা করছি। এই ঝড় আর থামবে কি? থামল কিনা দেখার জন্য আমরা কেউ থাকব কি? কারো কারো বেলায় শেষের সেদিন কি ভয়ঙ্কর সুন্দর, এ কথাটা জানবার জন্য আমাদের কেউ একজন অবশিষ্ট থাকবে কি? ত্রাসে চমকে উঠলাম। খুব সামনে একটা পাথর পড়ল, কিন্তু কোথায় পড়ল? শব্দটা এরকম কেন? তাহলে কি দুজনের হয়ে গেল? সিংহ দুটোকে নিয়ে 6 জন আমরা, তার মধ্যে দুজনের হয়ে গেল। নামলাম। ড্রাইভার আমার হাত চেপে বসিয়ে রাখতে চেষ্টা করল। তার হাত ছাড়িয়ে নামলাম। তারপর হামাগুড়ি দিয়ে সামনের জিপটার দিকে এগোলাম। দাঁড়ালে ঝড়ে কোথায় ঠেলে নিয়ে যাবে ঠিক নেই। আশ্চর্য, আশ্চর্য বই কি! হাতে দুটো জীবন্ত মানুষের স্পর্শ। জিভ আড়াল দিয়ে জড়াজড়ি হয়ে বসে আছে। টনি? হ্যাঁ। মেয়ে বাপের বুকে মুখ গুজে আছে। দুহাতের বেষ্টনে মারভিন একটা ভীত খরগোশকে আশ্রয় দিয়েছে যেন। বলল, বেঁচে গেছি। ওই পাথরটা সামনের ইঞ্জিনের ওপর পড়েছে, সামনেটা গুঁড়িয়ে গেছে, আমাদের বিশেষ কিছু হয়নি। মারভিনের গলার স্বর যেমন ঠান্ডা তেমনি মোলায়েম। আমি যেন তার বন্ধু গোছের কেউ। কিন্তু 2 দিন আগে তার হাতের চাবুকে আমার গায়ের চামড়া ফেটে চৌচির হয়ে গেছে, আমি তা ভুলিনি। তার পরের চরকটাও না। বললাম, বিশেষ কিছু হবার সময় এখনও ফুরিয়ে যায়নি। সেটা মারভিনও জানে। কারো মুখে কথা নেই। একটু বাদে ড্রাইভারও হামাগুড়ি দিয়ে উপস্থিত। একলা থাকতে সাহস সে কুলোচ্ছিল না সম্ভবত। যেখানে লোক বেশি সেখানে প্রাণের আশা। মারভিনের গলায় ঠান্ডা রসিকতার সুর। কেমন লাগছে? রাগ আর চেপে থাকতে পারল না বেচারা ড্রাইভার। বলে উঠল, খুব চমৎকার।
কেন? পই পই করে বারণ করিনি? নিজের আত্মহত্যা করার স্বাদ, তার মধ্যে আমাদের নিয়ে টানাটানি কেন? শাট আপ! মার্ভিন জেন্ট্রির মালিকের মেজাজ এখনও। আমাদের দুজনের উদ্দেশ্যেই হুকুম হলো, জায়গায় চলে যাও। সব একসঙ্গে থেকে একসঙ্গে মরতে চেষ্টা করে লাভ কি? আবার বুকে হেঁটে ট্রাকে ফিরে এলাম আমরা। ড্রাইভার গজগজ করে উঠল, তোমার না হয় মনিব, আমার কি? প্রাণে বাঁচলে মেজাজ বার করছি ওর। বললাম, ওর সঙ্গে বন্দুক আছে, রাগ হলে কাণ্ডজ্ঞান থাকে না। আপাতত নিজের মেজাজ ঠান্ডা রাখো। ড্রাইভার ঠান্ডা তক্ষুনি। আমরা সকলেই বেঁচে আছি, কারো গায়ে এতটুকু আঁচল লাগেনি। উন্মত্ত রোষে প্রকৃতি নিজেকে সংহার করেছে, নিজেকে লণ্ডভণ্ড করেছে, আর শান্ত ভোরের আলোয় নিজের কাণ্ড দেখে যেন মিটি মিটি হাসছে। চারদিকে তাকিয়ে আমরা স্তব্ধ। একদিকে পাহাড়, একদিকে জঙ্গল, মাঝখানে আমরা। জিপের ইঞ্জিন গুঁড়ো গুঁড়ো, পিছনের চাকা দুটো শূন্যে তুলে ওটা মুখ থুবড়ে আছে। সামনের রাস্তা অসংখ্য ছোট বড় পাথর আর ভাঙা ডালপালায় ছাওয়া। গাড়ি ছেড়ে মানুষ চলাচলও অসম্ভব। তবু অবস্থা বোঝার জন্য আমরা যতটা সম্ভব পায়ে হেঁটে এগিয়েছি। তারপর থামতে হয়েছে। সামনের রাস্তায় বিশাল ধস। ফিরে এসে আবার পিছন দিকটা দেখতে গিয়েছি। যেদিক থেকে এসেছি সেই দিকটা একই অবস্থা। এদিকেও একাধিক রাস্তা জোড়া ধস। ব্যাস, চুপচাপ বসে থাকা ছাড়া আমাদের আর কিছু করার নেই। রাত্রে ঘন্টা ড্রাইভ করার পর আমরা থেমেছিলাম। হিসেব করে ড্রাইভার হতাশ মুখে জানালো, ধারে কাছে অর্থাৎ ৬০-৭০ মাইলের মধ্যে লোকালয় নেই। সকাল ৮টা বাজতে না বাজতে সিংহ দুটো গাঁই গুঁই শুরু করল। তাদের খাবার চাই। ক্রমে রাগ আর তর্জন গর্জন বাড়তে থাকলো ওদের। স্বাধীনতা হরণ করে ওদের খাঁচায় যখন পোড়া হয়েছে, প্রকৃতির অঘটন ওরা বুঝতে চাইবে কেন? বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদেরও জঠর জ্বলতে লাগলো। কিন্তু আমাদের জন্য সাময়িক ব্যবস্থা আছে। বিস্কিট আছে, জ্যাম, জেলি, মাখন আছে, টিনের খাবার কিছু আছে, চা কফিও আছে। ওল্টানো জিপ থেকে এগুলো বার করা হলো। একটু খোঁজাখুঁজি করতে পাহাড়ি জলের নালাও মিলল একটা। অতএব আমাদের কয়েকটা দিন যোদ্ধার মতো রসদ আছে। কিন্তু ওদের কি হবে, ওই অবুঝ পশু দুটোর? আমরা যা খেলাম তারই কিছু দিয়ে ওদের ঠান্ডা রাখতে চেষ্টা করল মার্ভিন। চেষ্টাটা হাস্যকর, কারণ যা আছে তার সব দিয়ে দিলেও 4 ভাগের 1 ভাগ খিদেও মিটবে না ওদের। কিন্তু এই পরিস্থিতিতে হাস্যকর বলে কিছু নেই। খাঁচার ফাঁক দিয়ে মার্ভিন ওই সামান্য খাদ্য রাখা মাত্র হুঙ্কার দিয়ে এগিয়ে এলো জানোয়ার দুটো। শুঁকে বুঝতে চেষ্টা করল কি দেওয়া হয়েছে। এই খাবার স্পর্শও করল না। রাগে গড়গড় করতে করতে আবার দূরে গিয়ে বসল। ওদের উদ্দেশ্যে গালাগাল করতে করতে মার্ভিন খাঁচার ফাঁক দিয়ে খাবারগুলো তুলে নিয়ে চলে গেল। আমাদের কি আশা এখন? একমাত্র আশা, বাইরের লোকালয়ের মানুষ আমরা বেঁচে থাকতে থাকতে যদি এসে উদ্ধার করে। যে দল আগে চলে গেছে তারা যদি খোঁজ খবর শুরু করে। কিন্তু খেয়ালি মালিককে চেনে সকলেই। হয়তো ভেবে বসে থাকবে পুরনো প্রণয়নীর ফাঁদে পা দিয়ে মালিক মোটে রওনাই হয়নি। সেখানকার প্রোগ্রামের তারিখ এগিয়ে এলে তখন হয়তো তাদের হুঁশ হবে। আর এক আশা, যেখান থেকে আসছি সেখানকার অনেকেই জানে কোন দুর্যোগ মাথায় করে আমরা রওনা হয়েছি। তারা যদি তল্লাশির ব্যবস্থা করে। কিন্তু তড়িঘড়ি চেষ্টা করলেও কদিন লাগবে এখান থেকে আমাদের উদ্ধার করতে। বিকেলের মধ্যে সিংহ দুটোর ক্ষুধার্ত হাঁকডাকে কান ঝালাপালা। মার্ভিন বা আমাকে দেখলেই লাফিয়ে খাঁচার গায়ে এসে দাঁড়ায়। ভাবে এবার বুঝি ওদের খাবার দেব। তারপর গলা দিয়ে গোঁ গোঁ শব্দ বার করে আর 2 চোখে অভিযোগ নিয়ে দেখে আমাদের। একমাত্র জল ছাড়া কেন আর কিছুই ওদের দেওয়া হচ্ছে না বুঝতে পারে না। বিকেলে বন্দুক হাতে পাশের জঙ্গলে ঢুকল মার্ভিন। দুরাশা যদি কিছু মেলে।
একটা পাথরে ঠেস দিয়ে আর একটা পাথরে বসে আছে সারা জেন্ট্রি। ভয়ে সিঁটিয়ে আছে। অনেকক্ষণ ধরে ওর সঙ্গে একটু কথা বলার লোভ হচ্ছিল। সুযোগ পেয়ে সামনে গিয়ে বসলাম। মার্ভিন জেন্ট্রি যেমন করে ড্রাইভারকে জিজ্ঞাসা করছিল ঠিক তেমনি হালকা সুরে বললাম, কেমন লাগছে? ও এখনও মনিব কন্যা। এই অন্তরঙ্গ সুরটা অপছন্দ তাই। তার ওপর সেই রওনা হবার আগে থেকেই ভিতরে ভিতরে খাপ্পা আমার ওপর। অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আমি বললাম, সব যখন একসঙ্গেই মাটি নেব, এখানে রাগ রেখে লাভ কি? সেই মাটি নেবার মধ্যে মনিব চাকর আর মনিবের মেয়ের কোনো তফাৎ থাকবে না। ওর শুকনো মুখ দেখে দুই একটা ভরসার কথা বলবো বলে এসেছিলাম, অথচ বললাম কি? আমার মধ্যে হঠাৎ যেন একটা ক্রূর স্পর্ধা মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। সারা আমার দিকে ফিরল। শয়তানি করে আমাকে ভয় দেখাচ্ছ? হেসে বললাম, না না, ভয় কেন দেখাবো? তুমি সাহসী মেয়ে, ভয়ের কি আছে? কেন? বাইরে থেকে কেউ আসবে না? আমরা এইভাবেই থেকে যাব? আসবে বই কি, নিশ্চয় আসবে। তবে কতদিনের মধ্যে আসবে, এসে আমাদের কি অবস্থায় পাবে সেটাই কথা। আমি ভাবছি পায়ে হেঁটে কালই রওনা হয়ে যাব, যা থাকে বরাতে। এভাবে ইঁদুরের মতো মরতে ইচ্ছে করছে না। সারা অমনি ফোঁস করে উঠল। তার মানে আমাদের এই অবস্থায় ফেলে তুমি পালাতে চাও? রোশো, বাবা এলেই আমি বলে দিচ্ছি। আমি আবারও হেসে উঠলাম। বলো। তোমার বাবা আর আর যাই হোক, নিজেকে এখনও মনিব ভাবার মতো বোকা নয়। তার ব্যাগ ভর্তি টাকার নোট, কিন্তু সেগুলো চিবিয়ে খাওয়া যায় না। সিংহ দুটো খিদের জ্বালায় কেমন ছটফট করছে দেখছো না? ওই টাকার বান্ডিল দেখিয়ে কি ওদের ঠান্ডা রাখা যাচ্ছে? কি বললাম বুঝল না হয়তো। মনে মনে বিলক্ষণ ঘাবড়েছে। বলে উঠল, এই বিপদের মধ্যে আমাদের ফেলে তোমার পালাবার মতলব? একটু কৃতজ্ঞতা বোধ নেই তোমার? তাই তো। ওর অভিযোগেই যেন সায় দিলাম। কত পেয়েছি তোমাদের কাছ থেকে আমি। সমস্ত গায়ে চাবুকের দাগ, উঠতে বসতে গালে ঠাস ঠাস চর, অথচ কি অকৃতজ্ঞ আমি। হঠাৎ রাগ চড়ে গেল আমার। বললাম, তোমার বাবাকে তুমি যা খুশি বলতে পারো, আমি কেয়ার করি না, বুঝলে? সারা চেয়ে রইল। আমি আবার বললাম, এই দুর্যোগের মধ্যে না পড়লেও আমি তোমাদের ছেড়ে চলে যেতাম। এখান থেকে প্রাণ নিয়ে ফিরতে পারলেও চলেই যাব। বেরুবার আগে তোমার বাবার মুখের ওপর বলেও ছিলাম, এখন স্বাদ মিটিয়ে মেরে নিতে পারে, আর বেশি দিন সে সুযোগ পাবে না, বুঝলে? আমি এই সুরে এত কথা বলতে পারি সারার ধারণা ছিল না। ভীত আড়ষ্ট বড় বড় চোখ মেলে আমার দিকে শুধু চেয়ে রইল। মার্ভিন জেন্ট্রি খালি হাতে ফিরল। জানা কথাই কিছু মিলবে না। কারো মুখে কোনো কথা নেই। খিদের জ্বালায় সিংহ দুটো শুধু এক এক প্রস্থ গর্জন করে উঠছে, তারপর ক্লান্ত হয়ে থেমে যাচ্ছে। রাত্রি, নিথর স্তব্ধ চারিদিক। পাথরে মাথা রেখে মার্ভিন দিব্যি ঘুমোচ্ছে। ঘুমোবে না কেন? ঘুমের রসদ আছে তার কাছে। রসদ বাঁচাবার জন্য রাতে শুধু জল আর দুটো করে বিস্কিট ছাড়া আমরা কেউ কিছু খাইনি। এই রসদের ওপর কদিন নির্ভর করতে হবে কে জানে। মার্ভিন সাদা জল খায়নি, অনেকটা মদ মিশিয়ে খেয়েছে। আমাদেরও দিতে চেয়েছিল। ড্রাইভার নিয়েছে, আমি নিইনি। আমার পাশে ড্রাইভার ঘুমোচ্ছে, আমার চোখে ঘুম নেই। খিদের জ্বালায় সিংহ দুটো অস্থির হয়ে উঠছে এক একবার। কাল সমস্ত দিন উপোস গেছে ওদের। উপোসের পর দিন এমনিতেই খাবার জন্য আধা পাগল হয়ে ওঠে ওরা। আজ ভগবানের মারে উপোস চলছে। কাল কি হবে জানি না, পরশু কি হবে জানি না, তরশু কি হবে জানি না, কবে কি হবে জানি না। ওদের গোঙানি যেন খচখচ করে আমার পাঁজরের মধ্যে গিয়ে ঢুকছে। উঠে পায়চারি করছিলাম, থমকে দাঁড়ালাম।
অন্ধকারে কে এগিয়ে আসছে আমার দিকে। সারা জেন্ট্রি। ঘুমোওনি? ও বলল, ঘুম আসছে না। তুমি ঘুমোওনি যে? সিংহ দুটোর জন্য। তোমার বাবার দোষে 2 দিন উপোস চলছে ওদের। বাবা কি করে জানবে আমরা এই অবস্থায় পড়ব? কাল রওনা হবেই আমাকে আগে থাকতে জানালে আমি ব্যবস্থা রাখতাম। তাছাড়া আকাশের লক্ষণ দেখে ড্রাইভার তাকে সাবধান করেছিল। সারা চুপ খানিকক্ষণ। বাবার একরোখা স্বভাব জানে। একটু বাদে আমাকে ঠান্ডা করার জন্যেই যেন বলল, বাবাও কি কম কষ্ট পাচ্ছে? ওই সিংহ দুটোকে বাবা আমার থেকেও ঢের বেশি ভালোবাসে। মিথ্যে বলেনি। সিংহ দুটোর জন্য মার্ভিনের চোখ মুখে একটা নীরব যন্ত্রণা আমি লক্ষ্য করছি। তুমি কি সত্যি কাল চলে যাবে? আমি ভালো করে তাকালাম ওর দিকে। পরিস্থিতি বিশেষে মানুষ কত অসহায়, দুর্বল, তাই দেখলাম চেয়েছে। আমার অভিমান কমে আসছে, ক্ষোভ কমে আসছে। এত হেনস্থা সত্ত্বেও আমি ঈশ্বরে বিশ্বাস করি। ঈশ্বরের রাজ্যে এ শেখার মতো পাঠ বটে। মাথা নাড়লাম, যাব না। বললাম, সকলে জীবন নিয়ে এখান থেকে উদ্ধার পেলে তারপর যাব। দাসত্ব আর করব না, তা বলে বেইমানি করে যাব না। সারা বলল, উদ্ধার পেলে বাবাকে আমি বলবো আর যেন কখনো তোমার ওপর অত্যাচার না করে। এইটুকুই অসহ্য লাগলো, গায়ে জ্বালা ধরিয়ে দিল। বক্র ঝাঁঝে বলে উঠলাম, থাক, অত করুণা সহ্য হবে না। ঈশ্বরের নাম নিয়ে নিজের ভাবনা ভাবকে যাও। পরের রাত্রি। সিংহ দুটোর করুণ আর্তনাদে মাথা খারাপ হবার দাখিল আমার। আমরা তবু কিছু খাচ্ছি, তবু কিছু মুখে দিচ্ছি, কিন্তু ও দুটো আমাদের খাবার স্পর্শও করছে না। আমরা পেটের জ্বালায় জংলা আগাছা সেদ্ধ করে নুন ছিটিয়ে খেয়েছি, কিন্তু বনের পশু প্রাণের দায়েও গোঁজামিল দিতে জানে না। ও দুটোর কাছে যেতে পারি না, ও দুটোর দিকে তাকাতে পারি না। বড় বড় দুটো চোখ মেলে ওরা যেন মানুষকে ধিক্কার দিচ্ছে। ওদের জন্য মনিবের যন্ত্রণাও টের পাচ্ছি। থেকে থেকে তার চোখ দুটো ক্রূর হয়ে উঠছে। তারপরেই অসহায় দৃষ্টি ওই চোখ দেখে আমার বুকের তলায় অনাগত আশঙ্কা কিছু একটা ঘটতে পারে, নিদারুণ কিছু। আবার রাত পোহালো, আবার দিন কেটে গেল। আমার মনে হলো আমরা যেন কত যুগ, কত কাল ধরে এখানে বন্দী। আমাদের রসদও নিঃশেষ। তবুও আগাছা সেদ্ধ, পাতা সেদ্ধ গলাধ্যকরণ করে আর 2-4 দিন চলতে পারে। সারা এরই মধ্যে এত দুর্বল হয়ে পড়েছে যে গলা দিয়ে স্বর বেরোয় না। ড্রাইভারটা পাগলের মতো ভুল বকতে শুরু করেছে। রাত্রি। মার্ভিনের দিকে যতবার চোখ পড়ছে ততবার আমি চমকে চমকে উঠছি। সেই নিদারুণ কিছু ঘটার ছায়া এখন স্পষ্ট দেখছি। সিংহ দুটো জঠরের জ্বালায় আর সর্বক্ষণ দাপাদাপি হাঁকাহাঁকি করছে না। সেই শক্তি কমে এসেছে। কেবল আমাদের কাউকে দেখলে হুম হুম শব্দে গজরাতে থাকে। আমার মনে হয় ওদের অন্তরাত্মা আমাদের ধিক্কার দিচ্ছে। মার্ভিনের 2 চোখ ভয়াল, ক্রূর, স্থির। রাতে ওদের দিকে চেয়ে বিড়বিড় করে যা বলল, শোনা মাত্র নিষ্পন্দ কাঠ আমি। আমি যে শুনেছি মনিব তাও জানে না। বলল, কালকের দিনটা দেখব, তারপর আর তোদের কষ্ট দেব না। একটা অব্যক্ত যন্ত্রণায় আমার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যেতে লাগলো। রাত বাড়ছে, সকলে ঘুমে। আমি পাগলের মতো পায়চারি করছি আর একবার খাঁচার সামনে এসে দাঁড়াচ্ছি। দুদিকের অন্ধকার কোণে ওরা নিস্তেজ হয়ে পড়ে আছে। আমি কে? টনি কার্টার কে? কতগুলো হাড় মাংসের সাজানো স্তূপ একটা, তা ভিন্ন আর কি? এর মধ্যে প্রাণ বলে কিছু আছে কিনা কেউ দেখেছে তাকিয়ে? একজনও দেখেছে?
না রক্ত হাড় মাংসের এই কাঠামোটা শুধু অপরের প্রয়োজনের কৃতদাস, তাদের স্বার্থের প্রয়োজন মেটাবে। তাহলে তাহলে তার থেকে আরও অনেক বড়, অনেক ভয়ঙ্কর প্রয়োজন মেটাতে পারে না? পারে না? ঈশ্বর, আমাকে শক্তি দাও। ছুটে পালিয়ে যেতে ইচ্ছে করল, কিন্তু পা দুটো মাটির সঙ্গে আটকে আছে, নড়তে পারলাম না। কে যেন জোর করে ধরে রেখেছে আমাকে। আমি তাকে দেখছি, সেও আমি, যে আমিটা কৃতদাস নয়। আমি কি পাগল হয়ে যাচ্ছি? ঈশ্বর, সকলে বলে তুমি করুণাময়। করুণা করে তুমি আমাকে কিছুক্ষণের জন্য অন্তত বদ্ধ পাগল করে দাও। ঈশ্বর আমার কথা শুনল। চাবিটা হাতে নিয়ে আস্তে আস্তে উঠে খাঁচার সামনে দাঁড়ালাম। খুব ভালো করে লক্ষ্য করে দেখলাম উল্টো মুখ হয়ে সিংহ দুটো ঘাড় গুঁজে পড়ে আছে। একটুও শব্দ না করে তালা খুললাম। না, ওরা টের পায়নি, তেমনি পড়ে আছে। আস্তে আস্তে ল্যাচটা তুললাম। সংকটতম মুহূর্তে এইবার। চোখের পলকে লোহার শিকের দরজাটা ফাঁক করে ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে ল্যাচ ফেলে দিতে হবে, নইলে একমাত্র মার্ভিন ভিন্ন ওদের হাতে বাকি কজনের মৃত্যু অবধারিত। ঈশ্বর, আর একটু শক্তি দাও, আরও একটু পাগল করে দাও। মুহূর্তের মধ্যে কি হয়ে গেল জানি না। আমি খাঁচার ভিতরে, দরজা বন্ধ, ল্যাচ ফেলতে পেরেছি। পরক্ষণে বিকট হুঙ্কার, বিকট গর্জন, ক্ষুধার্ত পশুর চরম প্রাপ্তির উল্লাস। আমি প্রাণপণে চোখ বুজে ফেললাম। ঈশ্বর! আমার দু কাঁধে দুটো থাবার ভার, সেই সঙ্গে কান ফাটানো গর্জন, আর সেই মুহূর্তে খাঁচার ওপর দূর থেকে এক ঝলক টর্চের আলো, আর মানুষের আর্তচিৎকার, টনি! আমার গায়ের রক্ত শিরশির করে নেমে যাচ্ছে। দুদিক থেকে দুটো পশু আমার কাঁধের ওপর থাবা তুলে দাঁড়িয়ে আছে, মাথা ঘুরিয়ে ঘুরিয়ে গোঁ গোঁ করছে। কিন্তু আশ্চর্য, আমাকে ওরা কষ্ট দিচ্ছে কেন? ফালা ফালা করে ফেলছে না কেন? খাচ্ছে না কেন? টর্চ হাতে ছুটে এসেছেন মার্ভিন। পর মুহূর্তে এই দৃশ্য দেখে বোবা পাথর। আরও বার কয়েক হুমকি ছেড়ে কাঁধ থেকে থাবা নামিয়ে পশু দুটো রাগে গড়গড় করতে করতে আবার সস্থানে ফিরে গিয়ে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ল, যেন বুঝিয়ে দিল খেতে না দিয়ে এ ধরনের রসিকতা ওদের পছন্দ নয়। আমি স্থাণুর মতো দাঁড়িয়ে দরদর করে ঘামছি, চোখের জল গাল বেয়ে নেমে আসছে। ঈশ্বর, ঈশ্বর, এ তুমি কি খেলা দেখালে? এই দুটো হাতে করে কটা দিন ওদের খেতে দিয়েছি বলে খিদের জ্বালায় মরতে বসে ওরা এত কৃতজ্ঞ। টনি! মার্ভিনের হুঁশ ফিরল যেন এতক্ষণে। ইউ ব্লাডি ফুল! বেরিয়ে আয়, শিগগির বেরিয়ে আয়। আমি সামনে এগিয়ে এলাম। টর্চ জেলে রেখেছে। দেখলাম উত্তেজনায় কাঁপছে মার্ভিন। বললাম, ওদের ক্ষুধা মেটাতে এসেছিলাম। খিদে মিটিয়ে তোমার বন্দুকের হাত থেকে ওদের বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে খেলো না। তুমি ওদের মারবে কেন? তোমার মতো পেটের নারী ভেবেছ ওদের? 4 দিন উপোসের পরেও হিম্মত দেখছ না? মার্ভিন চেয়ে রইল আমার দিকে। খানিকক্ষণের জন্য বোধহয় ভুলে গেল আমি কোথায় দাঁড়িয়ে আছি। তারপর সচকিত, বেরিয়ে আয়, বেরিয়ে আয় শিগগির। বেরিয়ে এলাম, ল্যাচ ফেললাম, তালা বন্ধ করলাম। এবারে একটু শব্দ হতে সিংহ দুটো বিরক্ত। গলা দিয়ে ঘর ঘর শব্দ বার করে অন্যদিকে ঘাড় গুঁজল। আমার একটা হাত বগল দাবা করে মার্ভিন হিড় হিড় করে নিজের ভূমিশয্যার কাছে টেনে নিয়ে এলো। কাঁধে চাপ দিয়ে বসিয়ে দিল। ঘাড়ে কাঁধে টর্চ ফেলে দেখল কোথাও আঁচড় টাঁচড় লেগেছে কিনা। তারপর নিজে বসল। টর্চটা পাশে জ্বলছে, হুঁশ নেই। মুখ ঘামে ভেজা তখনও। চেয়ে আছে আমার দিকে। একটু ব্র্যান্ডি খাবি? খা না, এখনো আছে খানিকটা। আমি মাথা নাড়লাম, দরকার নেই। নিষ্পলক চেয়েই রইল। যদি এখান থেকে উদ্ধার পাই,
আমার মন বলছে পাবো। বিশ্বাস করুন আর নাই করুন, আমার মনে ভালো মন্দ দুয়েরই ছায়া পড়ে। ভালোর পূর্বাভাস এ পর্যন্ত জীবনে কম দেখেছি, সেটা সত্যি। আমি ফ্র্যাঙ্কি বোমারকেও একটু ফুর্তির রসদ জোগাতে পারি। বোমার অপরকে হাসিয়ে মারে, নিজে হাসে না, কিন্তু একটা খবর দিলে হাসবে। বলবে, ওই দুর্যোগের ফাঁকে তোর কাঁধে পাহাড়ের পরী এসে ভর করেছিল। যদি আমি বলি মার্ভিন জেন্ট্রির চোখে আমি জল দেখেছি, আর যদি বলি বড় বড় চোখ দুটো যখন জলে চকচক করছিল, তার রুক্ষ মুখখানা তখন প্রায় সুন্দর গোছের দেখাচ্ছিল। মার্ভিন চেয়েই আছে, টর্চটা জ্বলছেই, আমার পাশেই হাতের নাগালের মধ্যে সারা ঘুমোচ্ছে। তার বুকের ওঠানামা চোখে পড়ছে। ভালো লাগারও এক ধরনের অস্বস্তি আছে। মনিব কন্যা দুজনার দরুণই অস্বস্তি। টর্চটা নিভিয়ে দিয়ে উঠতে গেলাম। তারপর কি যে কাণ্ড হয়ে গেল, নিজেই বিমূঢ় আমি। বিমূঢ় শুধু আমি কেন, সে দৃশ্য দেখে আঁতকে উঠেছিল সারা জেন্ট্রিও। দুচোখ কপালে তুলে ও নিজেই বলেছে সে কথা। কোন বিপদের মধ্যে আমরা পড়ে আছি খানিকক্ষণের মধ্যে তাও ভুলে গেছিল বোধহয়। ওর সে বিস্ময় আমি কল্পনা করতে পারি, কারণ খুব সকালে ঘুম ভাঙতে নিজেরই প্রাণান্ত দশা। দেখি মার্ভিন জেন্ট্রির লোমশ বুকে মুখ গুঁজে আমি পড়ে আছি, আর আমাকে দিব্যি পাশবালিশ বানিয়ে সে ঘুমোচ্ছে। পাশে সাড়া নেই। শরীরটা যতটা সম্ভব গুটিয়ে তার বাহুবন্ধন থেকে বেরিয়ে আসতে চেষ্টা করতেই মার্ভিন ঘুম চোখে জড়িয়ে জড়িয়ে বলল, নড়বি তো খুন করব, শুয়ে থাক চুপ করে। মার্ভিনের চোখে তবু রাত দুপুরে জল দেখেছিলাম। আমার চোখে যে দিনের বেলায় জল আসি আসি করছিল, এ কথাটা বোমারকে আর বলাই যাবে না। ঝটকা মেরে উঠে পালালাম। মার্ভিন বিড়বিড় করে গালাগাল দিতে দিতে পাশ ফিরে শুল। ট্রাকের ওধারে খানিকটা দূরের পাথরে সারা বসে আছে। আমাকে দেখেই সবিস্ময়ে উঠে দাঁড়াল। ওর কাছে যাওয়ার তর সইল না, নিজে ও এগিয়ে আসতে লাগল। কি ব্যাপার? বোকা বোকা মুখ করে আমি জিজ্ঞাসা করলাম, কি? ঘুম ভেঙে দেখলাম আমার পাশ ঘেঁষে বাবা আর তুমি জড়াজড়ি করে ঘুমোচ্ছ। বললাম, কি কাণ্ড! দুশ্চিন্তা আর খিদের জ্বালায় স্বপ্ন টপ্ন দেখছো বোধহয়। স্বপ্ন দেখেছি? তুমি এখন কোত্থেকে উঠে এলে? পাশেই তোমাকে দেখে আমি আঁতকে চেঁচিয়ে উঠতে যাচ্ছিলাম। আমার হাসি পাচ্ছে। বললাম, কাল রাতে ভূতে পেয়েছিল। যে অবস্থায় দেখেছে আমাকে, সারার পক্ষে সবই বিশ্বাস করা সম্ভব। আঁতকে উঠল। কখন? কাকে? মাঝরাত্রিরে আমাকে। এখানে আবার ভূত আছে নাকি? যে পাহাড় আর জঙ্গল, ভূতের পক্ষে নিরাপদ জায়গাই তো। দিনের বেলাতেই চারদিকে তাকিয়ে নিল একবার। তারপর আমি ভয় পেতে তোমার বাবা আমাকে নিজের কাছে এনে জড়িয়ে ধরে শুয়ে থাকল। বাবার মাথা খারাপ, নইলে আমার পাশে। শেষেরটুকু অনুক্ত থাকল, ভয়টাই প্রবল। আবারও তো রাত্রি আসবে, তখন? লোভের উস্কুসুনি। বলতে ইচ্ছে করল, গেল রাতের মতোই পাশাপাশি থাকব। হাজার হোক মনিব কন্যা বলা গেল না। বললাম, দেখো না, রাত্রিরে নাও আসতে পারে। কেন বললাম জানি না। সিংহ দুটো থেকে থেকে হুমকি দিচ্ছিল, কিন্তু ওদের গলার আওয়াজ বেদনার্ত করুণ। সারা বলল, ও দুটো মরবেই, 4 দিন হয়ে গেল শুধু জলের ওপর আছে। আমার মুখ দিয়ে আবার কথা বেরোল, মরবে না, মরার নাটক এরকম হয় না, দেখো না। ও কিছু বুঝল না।
অবাক চোখে আমার দিকে চেয়ে রইল। এ কথাই বা আমি কোন বিশ্বাসে বললাম তাও জানি না। ঘণ্টাখানেক বাদে মাথার ওপর গোঁ গোঁ শব্দ। আমাদের সকলের হৃৎপিণ্ডগুলো যেন একসঙ্গে লাফিয়ে উঠে সেই শূন্যে ছুটল। আনন্দে আমরা পাগলের মতো লাফালাফি ঝাঁপাঝাঁপি শুরু করে দিলাম। আমাদের মাথার ওপর চক্রাকারে হেলিকপ্টার ঘুরছে। আনন্দের ধাক্কায় সারার মাথা খারাপ হবার দাখিল। হাতের কাছে আমাকেই জড়িয়ে ধরল। তারপর সামলে নিয়ে সকোপে তরল ঝাঁঝ ফোটালো মুখে। ইউ রাস্কেল! ওপর থেকে খাবার পড়তে লাগলো। আমরা ছোটাছুটি করে কুড়োতে লাগলাম। একটা জিনিসই আমি খুঁজছি, নিশ্চয় পাব। বোমার তো জানে শুধু আমরা নই, জানোয়ার দুটোও উপসী আছে। পেলাম। যা বিশ্বাস করব তাই যেন পাবার দিন আজ। মস্ত বড় টিনের প্যাকিংটা মাটিতে পড়েই থেঁতলে গেল। খোলার জন্য আর ধস্তাধস্তি করতে হলো না। সেটা নিয়েই খাঁচার দিকে ছুটলাম আমি। হতচ্ছাড়ার হতচ্ছাড়িটা এমন থাবা মেরে খাবার ছিনিয়ে নিল যে আমার হাত দুটো ছড়ে গিয়ে রক্তাক্ত। মারভিন কাছেই ছিল, দেখে বলল, বেশ হয়েছে। তারপরেই যে কাণ্ড করল দেখে তার মেয়ের দু চোখ ছানা বড়া। দুহাতে আমাকে জড়িয়ে ধরে দুগালে অন্তত 5-5টা ঠাস ঠাস করে চুমু খেল তার পাগলা বাপ মারভিন জেন্ট্রি। আনন্দে বাবার মাথার ঠিক নেই ছাড়া আর কি ভাববে। এতক্ষণ শুনলেন আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা প্রণয় পাশা উপন্যাসটির দ্বিতীয় পর্ব। কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।